সো বেসিক্যালি লাস্ট ক্লাসের একটু রিভিউ করব, আমরা রিভিউ করে আজকে টপিকগুলো কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপরে আমরা মেইন টপিকগুলোতে ঢুকে যাব। সো আস্তে আস্তে শুরু করি, আর আমি যদি খুব দ্রুত বলি বা খুব দ্রুত আগাচ্ছি তখন তোমরা একটু আমাকে স্লো করে দিবা যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই বা এই জায়গায় একটু স্লো করে আরেকবার বুঝান। সো এতে যেটা হয় সেটা হচ্ছে ক্লাসের কোয়ালিটি ইমপ্রুভ হয়। সো তোমরা এখানে আসছো নিজেদের সময় ইনভেস্ট করে শেখার জন্য, আর আমিও আসছি ওই কমিটমেন্ট দিয়েই যে শেখাবো। সো তোমরা যদি ফিডব্যাক দিয়ে জিনিসটা আদায় করে না নাও তাহলে আসলে দুই এন্ডেই একটা গ্যাপ থেকে যাবে। এনিওয়ে, সো আমি যদি ফার্স্ট আগাই তাহলে আমাকে একটু ফিডব্যাক দিবা। তো আজকের ক্লাসের আগে আমরা গত ক্লাসটি একটু রিভিউ করি, সেটা হচ্ছে ওপি ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা গত ক্লাসে শিখেছিলাম। ওপি কি, কিভাবে কাজ করে, বিভিন্ন প্যারাডাইম গুলো কি কি, অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়াও আর কি কি জিনিস আছে, এন্ড আমাদের মাইন্ডসেটটা কি রাখা উচিত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা শিখবো তখন। তো ওইসব নিয়ে আলোচনা আমাদের হয়েছে। হোপফুলি তোমাদের যদি এখন কোশ্চেন করে যে ভাইয়া ওপি জিনিসটা কি, তোমরা অ্যান্সার করতে পারবা। আমরা ক্লাস আর অবজেক্ট দেখেছি, ক্লাস অ্যাকচুয়ালি কি মিন করে, অবজেক্ট আসলে কিভাবে তৈরি করা যায় ক্লাস থেকে, সেই জিনিসগুলো আমরা ভালো মতো এক্সাম্পল সহকারে দেখলাম। মেমোরি অ্যালোকেশন নিয়ে আমরা কথাবার্তা বলেছি, রেফারেন্স টাইপ কি এবং প্রিমিটিভ টাইপ কি, এবং এটার একটা সমস্যা নিয়েও আমরা ডিসকাস করেছিলাম আই থিঙ্ক। পরবর্তীতে একজন ক্লাসরুমে ফিডব্যাক দিয়েছিল যে ভাইয়া ওই জায়গাটা একটা গ্যাপ আছে, সো ওই গ্যাপটা আরেকটু সুন্দর করে মেমোরি অ্যালোকেশনটা যতটুকু পেরেছি আমি সুন্দর করে একটা ভিডিও রেকর্ড করে তোমাদেরকে দিয়েছি। সো হোপফুলি যদি মেমোরি অ্যালোকেশন এখনো কোনো সমস্যা থাকে ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো মেমোরি অ্যালোকেশন আমাদের কভার করা হয়েছে। প্রসিডিউরাল প্রোগ্রামিং কি জিনিস, কিভাবে এটা কাজ করে, কিভাবে একটা মেইন ফাংশনে আমরা যদি সবকিছু লিখে ফেলি তাহলে কেমন জিনিসটা আগলি হয়ে যায়, সেই জিনিসটা আমরা দেখছি। এন্ড দেখার পরে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর এক্সাম্পল থেকে ধীরে ধীরে এনক্যাপসুলেশনের আইডিয়া দিয়ে এবং গেটার সেটার দিয়ে আমরা ক্লাস তৈরি করে এক সুন্দর করে ওপিতে কনভার্ট করেছি জিনিসটাকে। তো আমরা তারপরে বুঝলাম যে প্রসিডিউরাল প্রোগ্রামিং কি, প্রসিডিউরাল প্রোগ্রামিং কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আলাদা, এনক্যাপসুলেশন কি, এনক্যাপসুলেশন ডেটা আর মেথড বাইন্ডিং, ওই দুটো বাইন্ড করে আমরা ক্লাস তৈরি করি। ক্লাস তৈরি করে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর যে কোডগুলো ছিল এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা আইডিয়াটা ইউজ করে ক্লাসগুলো তৈরি করে ওইখান থেকে অবজেক্ট দিয়ে সেম কাজটাই আরাম করে করেছি, এবং এটা আরো বেশি অর্গানাইজড ছিল। তো এই ছিল গত ক্লাসের মধ্যে কভার করা টপিকগুলো। আই হোপ তোমরা এখান থেকে কিছু নিতে পারছো। আর আজকে আমরা কি কি টপিক কভার করব সেটা লিস্টটা এখানে আছে। হ্যাঁ বলো ভাইয়া, গত কুইজের অ্যানসারগুলো যদি একটু দিয়ে দিতেন ভাইয়া। গত কুইজের অ্যানসার, আচ্ছা তো তুমি একটু গুগল ক্লাসরুমে একটা পোস্ট করে দাও যে ভাইয়া গত ক্লাসের কুইজগুলো আপনি দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমি ওইখান থেকে নিয়ে তোমার মানে ওইটা আমার রিমাইন্ডার হিসেবে কাজ করবে, আমি দিয়ে দিব ক্লাসরুমে, ঠিক আছে? আর ভাইয়া কুইজে একটু সমস্যা ছিল লাস্টে, ওই যে আমরা আইডি তারপর হচ্ছে আমাদের ইমেইল ইউজ করছি ওইগুলোর জন্য নাম্বার অ্যালোকেট করা ছিল, বাট ওই নাম্বারগুলো অ্যাড হয় নাই। আইডি আর এর জন্য নাম্বার অ্যালোকেট করা ছিল, তাহলে মানে ফর্মে এটা সমস্যা ছিল। সো আই থিংক ওইটা তাহলে ভালো একটা কনসার্ন রেজ করছো, তুমি একটু গুগল ক্লাসরুমে এটা নিয়েও পোস্ট দিয়ে দাও, ঠিক আছে? এখন যদি বলো 2 ঘন্টা ক্লাস শেষে হয়তো আমার মনে থাকতে নাও পারে। সো তুমি যেটা করো এই ধরনের কনসার্ন গুলো যদি আসে সাথে সাথে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিবা, তাহলে ওইটা এখানে গুগল ক্লাসরুমের কোড কোথায় দেওয়া হয়েছে? মেইলের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। তুমি তাহলে এই ক্লাসরুমের লিংক পাইলা কেমনে, মিটের লিংক? ম্যাম সরি ভাই, আমি খেয়াল করিনি ওইটা। আচ্ছা, ক্লাসরুমে ঢুকে ওইখান থেকে ওইখানে পোস্ট করো। এনিওয়ে, তোমাদের যে কনসার্ন গুলো আছে ওগুলা এখানেও বইলো, এখানেও পোস্ট করে দাও, তাহলে আমি পরে ওগুলো অ্যাড্রেস করতে পারবো। এনিওয়ে, সো আমি ক্লাসরুমে তোমাদের কুইজের কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিব। আর তুমি যেটা বললা যে ভাইয়া দুইটার মধ্যে মার্ক ছিল, মার্ক উঠে না, ওই দুইটা আমি মাইনাস করে দিব যখন আমরা ফাইনালি মার্ক গুলো কম্পাইল করব। আচ্ছা, সো এখন আসি আমাদের আজকের টপিকে। আজকে আমরা অ্যাবস্ট্রাকশন জিনিসটা গত ক্লাসে কভার করার কথা ছিল, আমরা সময় পাই নাই, তাই এই ক্লাসে কভার করব। যদিও গত ক্লাসের কুইজে অ্যাবস্ট্রাকশন এবং কাপলিং রিলেটেড কিছু কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো আজকেও আছে। সো গত ক্লাসের গুলা কাউন্ট করব, আজকের গুলাও করব, তারা নাই। সো দেখা যাক, আজকে আরো বুঝে ভালো মতো গেলে তারপরে আজকের কুইজে ভালো মতো অ্যান্সার করতে পারবো। সো অ্যাবস্ট্রাকশন কি, কাপলিং কি, কাপলিং কিভাবে রিডিউস করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। কনস্ট্রাক্টর কি সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। মেথড ওভারলোডিং কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং কি সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব, এবং স্ট্যাটিক মেম্বার বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। তোমরা অনেকে দেখেছো যে মেইন যখন আমরা লিখি তখন আমরা লিখি পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন, এরকম ভাবে লিখি। সো ওইখানে যে স্ট্যাটিকটা আছে বা অ্যাকচুয়ালি স্ট্যাটিক কিওয়ার্ডটা কি মিন করে সেটা সম্পর্কে একটু আমরা জানবো। সো এই টপিকগুলো কভার করতে করতে হোপফুলি আমাদের 9টা 9:30 বেজে যাবে।
তো আজকে শুরু করি হচ্ছে অ্যাবস্ট্রাকশন দিয়ে। অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যদি প্রিন্সিপাল গুলো মনে থাকে, সেই প্রিন্সিপাল গুলোর মধ্যে সেকেন্ড প্রিন্সিপাল, আমাদের যে চারটা প্রিন্সিপাল ছিল হচ্ছে এনক্যাপসুলেশন প্রথমটা, যেটার মানে হচ্ছে আমরা ডেটা এবং মেথড গুলো একসাথে আমাদের ক্লাসের মধ্যে রাখি। কেন রাখি সেটা সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। সেকেন্ড যে আমাদের আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। আরো দুটো আইডিয়া আছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, ওগুলো নিয়ে আমরা সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে আলোচনা করব। তো অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, প্রথমে কিছু অ্যানালজি দিয়ে বা কোনো কিছু উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব, তারপরে একটু কোড দেখব, তারপর আমি কোড করব, ওইখান থেকে তোমাদেরকে একটা আইডিয়া দিব যে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে রিডিউস কমপ্লেক্সিটি বাই হাইডিং আননেসেসারি ডিটেলস। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে কোনো কিছুর অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কোনো একটা কিছুর কমপ্লেক্সিটি হাইড করা। এখন এটা কি মিন করে, মানে কি হইলো? বেসিক্যালি আমাদের ওপির আইডিয়াটা হচ্ছে আমরা আমাদের কোডটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করি, অনেকগুলো ক্লাসে ভাগ করি। তো এই যে ক্লাসগুলো আছে, একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়, একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কমিউনিকেট করে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস আমার অবজেক্ট বানাইতে হয়। গত ক্লাসে যেমন আমরা দেখেছিলাম যে এমপ্লয়ি একটা অবজেক্ট আমরা ক্লাস তৈরি করেছি আমাদের কি বলে ইয়েতে কোডে, তারপরে ওইখান থেকে একটা অবজেক্ট আমরা তৈরি করেছিলাম কোথায়, মেইন ক্লাসে। এমপ্লয়ি ক্লাস থেকে এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট মেইন ক্লাসে আমরা তৈরি করেছি। তাহলে কি হলো, এমপ্লয়ি ক্লাসটা মেইন ক্লাসে ইউজ হচ্ছে, ভালো কথা। সো এমপ্লয়ি ক্লাস যদি মেইন ক্লাসে ইউজ হয়, তাহলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এমপ্লয়ি ক্লাসের যে কমপ্লেক্সিটি গুলো আছে সেটা যতটুকু মিনিমাইজ করা যায় আমার জন্য ততই ভালো। কি বললাম সেটা যদি এখন না বুঝো, আমি একটা উদাহরণ দেই। ধরা যাক তুমি বাসায় রিমোট কন্ট্রোল যে ইউজ করো, রিমোট কন্ট্রোলে কি হয়, তুমি টিভি দেখছো, তো এমন সময় ধরো তোমার ইচ্ছা হলো চ্যানেল চেঞ্জ করবা, তো তুমি কি করো, তুমি কিভাবে রেজিস্টারে কাজ হচ্ছে, কিভাবে সিগন্যালটা যাচ্ছে, কিভাবে চ্যানেলটা ওইখানে চেঞ্জ হচ্ছে, এত কিছু নিয়ে তোমার তো ভাবার প্রয়োজন নাই। তুমি জানো তোমার কাজটা কি, আমার কাজ হচ্ছে চ্যানেলটা চেঞ্জ করা, তুমি জানো এটা কিভাবে করতে হয়, তুমি জাস্ট ওই চ্যানেল চেঞ্জ করা বাটনটাতে ট্যাপ করবা, আর চ্যানেলটা তোমার এক্সপেকটেশন হচ্ছে চ্যানেলটা চেঞ্জ হয়ে যাবে। এর আন্ডারলাইং ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো তোমার জানার দরকার নেই, কিন্তু জিনিসগুলো কিন্তু হচ্ছে ভিতরে। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসগুলা কোড করে রাখছে, বা কোনো না কোনো ভাবে সিগন্যাল গুলো কিভাবে প্রসেসিং হবে এই বিষয়গুলো তারা বলে দিছে, কিন্তু ওগুলা নিয়ে আমাদের অ্যাজ এ ইউজার মাথা ঘামাতে হচ্ছে না। এই যে কমপ্লেক্সিটি গুলা, রিমোটের কমপ্লেক্সিটি গুলা যে হাইড করা হলো, এই হাইড করার মাধ্যমে ইউজার একটা গুড এক্সপেরিয়েন্স পাচ্ছে, যে আমার এত কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই হাইড করাটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাকশন, কোন একটা কিছু কমপ্লেক্সিটি গুলোকে হাইড করে দেওয়াটাই হচ্ছে, ওটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন জিনিসটার আরেকটা এক্সাম্পল হতে পারে যে তোমাদের প্রত্যেকটা পিসি বা ইলেকট্রনিক্স এর ভিতরে দেখবে যে ট্রানজিস্টর আছে, রেজিস্টার আছে, এরকম বিভিন্ন চিপ আছে। এগুলো কিভাবে বানানো হয়েছে তোমার ওসব নিয়ে মাথা ঘামাইতে হয় না, কিন্তু এগুলো কিন্তু বানাইছে কেউ না কেউ বানাইছে, কিন্তু তুমি এগুলার কিভাবে কাজ করছো ওগুলো না জেনেও তুমি জিনিসটাকে ব্যবহার করতে পারছো। তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমাদের অ্যাবস্ট্রাকশনের। তো আমাদের কোডের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, যে আচ্ছা বুঝলাম বাস্তব লাইফে এক্সাম মানে অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে ওকে, আমাদের আননেসেসারি ডিটেলগুলো আমাদের ভাবতে হচ্ছে না, আমাদের ডে টু ডে লাইফে কোনো একটা কিছু যদি আমরা ইউজ করতে চাই, ওইটার ইন্টারনাল কমপ্লেক্সিটি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না, ওইটাই হচ্ছে হাইড করার মাধ্যমটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো বাস্তব লাইফে আমরা যখন কোড করি তখন মাল্টিপল ক্লাস নিয়ে আমাদের কাজ করতে হয়। ধরা যাক মেইন ক্লাসের মধ্যে আমাদের লাগলো হচ্ছে এমপ্লয়ি ক্লাসটা। এখন এমপ্লয়ি ক্লাসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটার ভিতরে কি কি মেথড আছে, কতগুলো ক্লাস আছে, এত কিছু তো আমার জানার দরকার নেই এমপ্লয়ি মেথডটা ইউজ করার জন্য। আমার জাস্ট আমি জানি এমপ্লয়ি মেথড বলে ক্লাসটা এক্সিস্ট করে, আমি ওইটার যেসব ফাংশনালিটি আমার দরকার ওই ফাংশনালিটি গুলোই আমি ইউজ করে কাজটা শেষ করব। ওইটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে আননেসেসারি ডিটেল গুলো আমার চোখের সামনে থাকবে না। এক্ষেত্রে একটা মানে ইম্পর্টেন্ট ডিস্টিংশন হচ্ছে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইউজার বলি, যে ইউজ করতেছি বা আমি ইউজ করছি, এর মানে হচ্ছে দুইজন প্রোগ্রামার কল্পনা করবা, একজন প্রোগ্রামার একটা ক্লাস লিখছে, আরেকজন প্রোগ্রামার আরেকটা ক্লাসের মধ্যে ওই ক্লাসটা নিয়ে কাজ করতেছে। মানে কি, আমি যদি কোনো একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস ইউজ করি, তাহলে আমি ওই ক্লাসটার ইউজার, ঠিক আছে, দুইজনে কিন্তু প্রোগ্রামার।
জেনারেলি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে এক্সাম্পল গুলো দেওয়া হয় তখন যখন ইউজার শব্দটা ইউজ করে আমরা মনে করি যে এন্ড ইউজার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ইউজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ইউজার বলি তখন আমরা ওই আমার সাথে যে ডেভেলপার আছে যে আসলে আমার তৈরি করা ক্লাসটা ইউজ করবে আমরা তাকে মিন করি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এনিওয়ে অ্যাবস্ট্রাকশনে আসি। অ্যাবস্ট্রাকশনে কি বলছে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ডিটেলস অফ দ্য ক্লাস, উই জাস্ট ওয়ান্ট দ্য ফাংশনালিটি। তো এটা আমরা কিভাবে অ্যাচিভ করি? সো উই জেনারেলি হাইড দ্য ফিল্ডস অ্যান্ড এক্সপোজ সাম ফাংশনালিটি। সো বেসিক্যালি কোনো একটা ক্লাসের ইন্টারনাল যে ডিটেলস অর্থাৎ ক্লাসের ভিতরে যে ফিল্ড আছে এবং মেথড আছে আমরা আসলে ফিল্ডগুলো বেশিরভাগ সময় হাইড করে দেই এবং আমরা জাস্ট যেসব মেথডগুলো আমাদের দরকার ওগুলোই আমরা এক্সপোজ করি যতগুলা আমার ইউজারের দরকার। এটা আরেকটু ক্লিয়ার হবে আইডিয়াটা আমরা যখন এক্সাম্পলে যাব। বাট আপাতত আমরা একটার পর একটা আইডিয়া বিল্ড আপ করছি। যে প্রথমে আমরা বুঝলাম যে আচ্ছা অ্যাবস্ট্রাকশন রিয়েল লাইফে ওয়ার্ডটা কি মিন করে বুঝলাম, এখন অ্যাবস্ট্রাকশন আমাদের কোডের মধ্যে কি মিন করছে সেটা সম্পর্কে আমার একটা ভাষা আইডিয়া হলো। এখন আমরা আস্তে আস্তে কোডের ভিতরে ঢুকবো। আচ্ছা, সো আমরা করব কি, আমরা একটা কোড লিখবো। ওকে, সো আমরা একটা কোড লিখবো, ওই কোডটার মধ্যে আমরা অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করব এবং ইমপ্লিমেন্ট করে এটার ইন্টারনাল ডিটেলস গুলো হাইড করব। তো অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল যখন আসে এটার কথা তখন খুব ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট চলে আসে, খুবই ইজি একটা কনসেপ্ট, সেটার নাম হচ্ছে কাপলিং। সো কাপলিং জিনিসটাকে আমরা একটু ভিতরে ঢুকে দেখি। কাপলিং হচ্ছে লেভেল অফ ডিপেন্ডেন্সি বিটুইন ক্লাসেস। মাল্টিপল ক্লাস যদি থাকে, যেমন আমাদের একটু আগের এক্সাম্পলে এমপ্লয়ি ক্লাসটা ছিল আর হচ্ছে মেইন ক্লাসটা ছিল। সো মেইন ক্লাসটা যদি এমপ্লয়ি ক্লাসটাকে ইউজ করে তাহলে মেইন ক্লাসটা কিন্তু এমপ্লয়ি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট কোনো না কোনো ভাবে, কারণ আমি ইউজ করছি। সো এমপ্লয়ি ক্লাসটার মধ্যে কোনো কিছু হলে এটা মেইন ক্লাসকে ইফেক্ট করবে। সো কাপলিং এর আইডিয়াটা আমরা একটু বিল্ড আপ করি। অ্যাবস্ট্রাকশন আইডিয়াটা যদি বিল্ড আপ হয়, কাপলিং এর আইডিয়াটা বিল্ড আপ করি, তারপর এই দুটো একসাথে করে আমরা একটা ব্রাউজারের এক্সাম্পল দেখব। সো কাপলিং এর একটা বাস্তব এক্সাম্পল কি হতে পারে, তোমার ফোনের সাথে তুমি অ্যাকচুয়ালি টাইটলি কাপলড মানে হচ্ছে তুমি এটার সাথে এটা ছাড়া চলতে পারো না, এটা তোমার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যদিও এটা কাইন্ড অফ তোমার অংশ না, কিন্তু তাও তুমি এটা ছাড়া চলতে পারবে না। তোমার হাত থেকে যদি ফোনটা নিয়ে নেওয়া হয় কোনো একটা কাজে বা সার্ভিসিং এ বা নষ্ট হয়ে গেল, তখন দেখবা যে তোমার কি বলে অস্থির লাগতেছে। সো এর মানে কি, এর মানে হচ্ছে তুমি ফোনটার উপর ডিপেন্ডেন্ট, তার মানে তুমি ফোনটার সাথে কাপলড। সো আমাদের প্রোগ্রামিং এ যখন আমরা ক্লাস তৈরি করি, একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করে, আরেকটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করে, এরকম হাজার হাজার ক্লাস থাকে, হাজার হাজার ক্লাস একটা আরেকটাকে ইউজ করছে। ফলে দেখা যায় একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কাপলিং বৃদ্ধি পাচ্ছে, একটা ক্লাসের উপর আরেকটা ক্লাস বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো আমরা যেটা করি যতটুকু পারি আমাদের এই কাপলিংটাকে কমানোর চেষ্টা করি, যে আমাদের যত একটার সাথে আরেকটা যে লেগে যাচ্ছে বা একটা ক্লাসের উপর আরেকটা ক্লাস যত বেশি ডিপেন্ডেন্ট হবে ততই আমার ঝামেলাটা বাড়বে। সো আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় এই কাপলিংটা কমানোর জন্য। এখন আমরা যে কাপলিং কমাই, কাপলিং জিরো কাপলিং বলতে কিছু নাই, আমাদের সবসময় চেষ্টা থাকে জিনিসটাকে কম করা। তো কম করি কিভাবে, যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মেথড গুলা আমি কম কল করব, বা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কমপ্লেক্সিটিটা যদি আমি হাইড করে দেই তাহলে দেখবা যে আমার অ্যাবস্ট্রাকশনের কারণে কাপলিং কমে যাচ্ছে। এই কথাটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমরা আরেকটা এক্সাম্পল যদি ধরি, দাঁড়াও। হ্যাঁ, তো আরেকটা এক্সাম্পল যদি আমরা আসি, যে ধরা যাক তুমি ফোন ইউজ করতেছো, তোমার ফোনের মধ্যে অ্যাপ যত বেশি থাকবে তুমি ফোনটা মানে আইডিয়া অনুযায়ী তুমি তত বেশি ইউজ করবা। কিন্তু তোমার ফোনে যদি অ্যাপ কম থাকে, ধরা যাক তুমি ফোনে সারাদিন মেসেঞ্জারে চ্যাট করো, সো মেসেঞ্জার তুমি ডিলিট করে দিলা, সো কি হইলো, ফোন থেকে মেসেঞ্জার ডিলিট করার ফলে তোমার ফোনের উপর ডিপেন্ডেন্সি কমে গেল, ফোনের সাথে তোমার একটা কাপলিং পয়েন্ট কমে গেল। 10টা অ্যাপ আছে, তার মানে তোমার 10টা কাপলিং পয়েন্ট আছে, তুমি 10 ভাবে ওই মোবাইলটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু তোমার 10টা অ্যাপ থেকে যদি 9টা অ্যাপ ডিলিট করে দিই, একটা অ্যাপ থাকে, তাহলে তোমার ওই ক্লাসের প্রতি ডিপেন্ডেন্সি কতটুকু, একটা, মানে তোমার কাপলিং পয়েন্ট একটা ওই মোবাইলের সাথে। সো এই যে এতগুলো অ্যাপ যে আছে, এই অ্যাপগুলো আসলে তোমার ওই যদি তুমি ক্লাস হিসেবে কল্পনা করো মোবাইলটাকে, মোবাইলটা হচ্ছে একটা ক্লাস, ওই মোবাইলের ক্লাসের মধ্যে ডিটেল গুলো হচ্ছে তোমার অ্যাপ। তো যতগুলো ডিটেল তোমার মেইন ক্লাসের সাথে এক্সপোজড থাকবে, মেইন ক্লাসে যতগুলো ডিটেলকে অ্যাক্সেস করতে পারবে, মেইন ক্লাস তত বেশি এই তোমার এমপ্লয়ি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো এখানে একটা ছবি দেখানো হয়েছে, ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে বি ক্লাসের উপর এ ক্লাস ডিপেন্ডেন্ট, এ ক্লাসের উপর সি ক্লাস ডিপেন্ডেন্ট। তো এটাই হচ্ছে কাপলিং। এখন কাপলিং এর সমস্যাটা কি ভাই, হচ্ছে কাপলিং কাপলিং বলে চিল্লাচ্ছেন, কাপলিং করে মানে কি হয়েছে, এত সমস্যা কি? এটা তো বুঝলাম কাপলিং এই জিনিস, কিন্তু সমস্যা কি?
সমস্যাটা হয় যখন এই সি ক্লাসটাতে তুমি একটা চেঞ্জ করো, তখন দেখা যাবে যে এ ক্লাসটা যেহেতু সি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, ফলে সি ক্লাসটা চেঞ্জের কারণে এ ক্লাসটা তো চেঞ্জ করতে হবে, তোমার বি ক্লাসটা তো চেঞ্জ করতে হবে। সো কোনো একজন প্রোগ্রামার সে আইসা সি ক্লাসে কিছু কোড লিখলো, ধরা যাক একটা পাসওয়ার্ড জেনারেশনের একটা কোড, যেটা সবগুলো ক্লাসই লাগে। এটা হচ্ছে তোমার এমপ্লয়ি ইউজার, এটা হচ্ছে তোমার স্টাফ ইউজার। সো এমপ্লয়ি ইউজার আর স্টাফ ইউজার দুইজনই তোমার সি ক্লাসটাকে ইউজ করতেছে পাসওয়ার্ড জেনারেশনের কোনো একটা কাজে। সো আমি পাকনা কোডার আসলাম, সি ক্লাসটাকে চেঞ্জ করে দিলাম। তো সি ক্লাসটাকে চেঞ্জ করে দেখা যাবে যে আমার পাকনামির ফলে এ ক্লাস এবং বি ক্লাসে যে কোডগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে। পুরো কোড বেসে যত বেশি ডিপেন্ডেন্সি থাকবে তত বেশি কি হবে, চেঞ্জের ইফেক্টটা অত বেশি তোমার কোডের মধ্যে করতে হবে। ফলে এক জায়গায় চেঞ্জ করলে দেখা যাবে 10 জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। আমরা অ্যাজ এ প্রোগ্রামার এই জিনিসটা একদমই পছন্দ করি না। আমরা চাই আমাদের যত বেশি মডুলারিটি থাক, কোড এক জায়গায় চেঞ্জ করলে যাতে সব জায়গায় চেঞ্জ করতে না হয়, সবগুলো চেঞ্জ যাতে অটোমেটিক্যালি হয়ে যায়। সো আমরা চেষ্টা করি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের ডিপেন্ডেন্সি যত কমানো যায়। তো এটাই হচ্ছে কাপলিং এর সমস্যা, যত বেশি কাপলিং হবে আমাদের ডিপেন্ডেন্সি তত বেশি বৃদ্ধি পাবে। ফলে আমাদের কোডে যদি একটা চেঞ্জ করতে হয়, ওই চেঞ্জটা আমার কোডটাকে চেঞ্জ করে দিবে। সো আচ্ছা, পুরা কোড চেঞ্জ হলো, সমস্যা কি তাতে? সমস্যা হচ্ছে যে ডেভেলপারদের ডেভেলপমেন্ট টাইমের অনেক দাম। সো বেসিক্যালি আমরা চাই না আমাদের কোডটা ডেভেলপমেন্ট করতে বা কোড ডেভেলপ করতে অনেক বেশি সময় লাগুক, হ্যাসেল লাগুক। সো আমরা চেষ্টা করি যে আমরা ওইভাবেই প্রথম থেকেই কোড করতে, যাতে ডিপেন্ডেন্সি কম থাকে। আর যদি ডিপেন্ডেন্সি কম থাকে আমরা জানি পরবর্তীতে কোনো চেঞ্জ আসলে আমাদের এত প্যারা খাইতে হবে না। সি ক্লাসে চেঞ্জ করলে এ ক্লাস এবং বি ক্লাসে ইফেক্টেড হবে না, বা এ ক্লাসে চেঞ্জ করলে বি ক্লাসে এফেক্টেড হবে না, এরকম আর কি আমরা ভাবে কোড করতে চাই। এই কারণে এই আইডিয়াগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো একটা এক্সাম্পল দেখি কাপলিং এর। আমরা যে এতক্ষণ বললাম এমপ্লয়ি ক্লাস, ধরো তোমার কোডে একটা এমপ্লয়ি ক্লাস আছে তৈরি করা, কোথায় একটা এমপ্লয়ি ক্লাস রেডি করা আছে, এটা হচ্ছে মেইন ক্লাসের কোড। তো মেইন ক্লাসে প্রথমে আমি একটা এমপ্লয়ি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এখানে var, তুমি চাইলে এখানে এমপ্লয়ি বড় হাতের এমপ্লয়ি দিয়েও লিখতে পারো, অথবা var দিয়েও লিখতে পারো। নতুন জাভাতে var দিয়ে এখানে কাজ করা যায়, বাট এটা আসলে কোডের রিডাবিলিটি কমায় দেয়, এটা তোমার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। সো var দিয়ে তুমি ক্লাসের নামটা লিখবা, জাস্ট তোমার ভেরিয়েবলের নামটা, তারপর তুমি ক্লাসটা এটার মধ্যে অ্যাসাইন করে দিবা। সো এখানে আমি একবার এমপ্লয়ি ক্লাসকে কল করলাম। সেকেন্ড টাইম আমি আবার এমপ্লয়ি ক্লাসে যে ব্যালেন্স স্যালারি আমার ফিল্ডটা আছে সেটার মধ্যে ভ্যালু সেট করলাম। আবার পরের বার আমি আওয়ারলি রেটের মধ্যে আরেকটা ভ্যালু সেট করলাম। তাহলে দুইবার আমি এমপ্লয়ি ক্লাসকে কল করলাম। তারপর তৃতীয়বার এসে আমি আবার ওয়েজ, যেটা আমার কি বলে বেতন ক্যালকুলেট করার যে মেথডটা, সেটাকে আমি কল করলাম। ফলে কি হইলো, একটা দুইটা তিনটা চারবার আমি আমার এমপ্লয়ি ক্লাসটাকে মেইন ক্লাস থেকে কল করলাম। তো এই চারটা আসলে আমার এমপ্লয়ি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, এই চারটা লাইনে এমপ্লয়ি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। কোনো কারণে আমি এমপ্লয়ি ক্লাসে এসে যদি সেট বেস স্যালারিটাকে চেঞ্জ করে দিই, তাহলে আমার মেইন ক্লাসে এসেও এখানে চেঞ্জ করতে হবে। কোনো কারণে যদি আমি সেট আওয়ারলি রেটের ধরো আমি টাইপটা চেঞ্জ করে দিলাম আমার এমপ্লয়ি ক্লাসে, তাহলে দেখা যাবে যে এইখানে যে লাইনটা আছে সেটা আর কাজ করতেছে না, এটাকেও চেঞ্জ করতে হবে। সো এই স্লাইডটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাপলিং পয়েন্টটা বোঝানো, যে আচ্ছা এই লাইনটা আমার এমপ্লয়ি ক্লাসের সাথে রিলেটেড, এই লাইনটাও রিলেটেড, এই লাইনটাও রিলেটেড। ফলে এমপ্লয়ি ক্লাসে যদি একটা চেঞ্জ করি আমি, আমার এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। সো আমরা এরকম দেখা যায় যে আমরা যখন ডট দিয়ে যেই জিনিসগুলোকে অ্যাক্সেস করি, সেটা হচ্ছে আমার ধরা যাক এমপ্লয়ি হচ্ছে আমার ক্লাসটা, ওই ক্লাসের মেম্বার গুলোকে আমি বা ওই ক্লাসের ডিটেল গুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো কিভাবে? প্লেন এন্ড সিম্পল ডট অপারেটর দিয়ে। সো আমি যখনই এমপ্লয়ি লিখি তারপর ডট দেই, তখন যেই জিনিসগুলো আছে সেগুলো আসলে আমাকে এক্সপোজ করে যে ওইটার ভিতরে কি কি মেথড এবং ফিল্ড আমার এই ক্লাসে অ্যাক্সেস আছে। তো আমাদের এক্সাম্পলে যখন আমি অ্যাকচুয়ালি কোড করে দেবো তখন আরো ক্লিয়ার হবে। জাস্ট এখন মাথায় রাখো যে এমপ্লয়ি ক্লাসটার ভিতরের কোন কোন ডিটেল আমার কাছে অ্যাক্সেস আছে সেটা আমি পাই হচ্ছে ডট দিয়ে। তো আমাদের উদ্দেশ্য হবে কাপলিং কমানো, মানে হচ্ছে ডট দিয়ে যেই বিষয়গুলো আমরা পাই সেগুলোকে কমানো। সো এটা হচ্ছে এই যে মোর এক্সপোজ। সো আমাদের যে ফিল্ড গুলো আছে একটা ক্লাসের আর যতগুলো মেথড আছে একটা ক্লাসের, যতগুলো আমাদের অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো তত বেশি আমার কাপলিং পয়েন্ট। এটার মধ্যে আর সময় নষ্ট না করে আমরা একটু আমরা এক্সাম্পলে চলে যাই। সো অনেক কথাবার্তা বললাম, আইডিয়াগুলো ভাষা হয়েছে। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার একদম
জিনিসটা একদম মানে তোমাকে যদি অ্যাবস্ট্রাকশন পরে কেউ জিজ্ঞেস করে তোমার অ্যান্সার দিতে কোনো বাধা টাধা থাকবে না। তো এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা ব্রাউজারের মেকানিজমটাকে একটু মডিউলেট করার চেষ্টা করবো। একটা ব্রাউজারে কি করে আমরা একটু দেখি। পেইন্ট 3D ওপেন করি। তো যখন তুমি একটা ব্রাউজার ওপেন করো, এটা তোমার ব্রাউজার, সো এটার মধ্যে একটা ট্যাব আছে। এই ট্যাবটার মধ্যে তুমি প্রথমে অ্যাড্রেস বারে তোমার অ্যাড্রেসটা লেখো। ধরো যে google.com তুমি লিখলা, এটা হচ্ছে google.com, টিক 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 করে তুমি google.com লিখলা। সো আমাদের যেই ওয়েবটা আছে, ওয়েব আসলে google.com চিনে না, ওয়েব চিনে হচ্ছে আইপি। সো 172 সামথিং সামথিং ডট ডট এরকম একটা নাম্বার চিনে আর কি। সো প্রত্যেকটা ধরা যাক গুগলের রেসপেক্টে একটা এরকম আইপি সেট করা আছে। তোমার ব্রাউজারটা প্রথমে যায় হচ্ছে কি একটা সার্ভারে, ধরা যাক এটা একটা সার্ভার, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট বুঝো তোমার ব্রাউজার যখন নামটা তুমি লেখো www.google.com, তখন সে আরেকটা সার্ভারের কাছে যায়। এই সার্ভারের কাছ থেকে সে এই যে নাম্বারটা আছে নাম্বারটা নেয়। এই নাম্বারটা নিয়ে সে ফাইনাল রিকোয়েস্টটা করে এই নাম্বারের যে সার্ভারটা আছে তার কাছে। এই নাম্বারের সার্ভারটা তাকে অ্যাকচুয়ালি ওয়েব পেজটা রিটার্ন করে। ঠিক আছে? সো প্রথমে তুমি অ্যাড্রেসটা দাও, অ্যাড্রেসটা চলে আসে হচ্ছে ব্রাউজার থেকে এই যে এই সার্ভারটাকে, এটাকে বলা হয় ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার তোমার ওই আইপিটা দেয়। এই আইপিটা কে পরবর্তীতে যখন হিট করো তখন সেটা তোমার ওয়েব পেজটা দেয়, তখন তুমি ওয়েব পেজটা আর কি পাও। তো আমরা এই জিনিসটা একটু ইমুলেট করার চেষ্টা করব। আমাদের কোডে আমরা এসে একটা ক্লাস তৈরি করব, জাভা ক্লাস, নাম হবে হচ্ছে ধরা যাক ব্রাউজার। এটা হচ্ছে আমাদের ব্রাউজার। ব্রাউজারে ইনিশিয়ালি তুমি কি করো? ব্রাউজ করো, তুমি জাস্ট ব্রাউজ করো, আর কিছু করো না। সো আমি কি করব, ব্রাউজ করো কিসে? তোমার অ্যাড্রেসের মধ্যে। তো একটা বিষয়ের সম্পর্কে আইডিয়া রাখা ভালো যে আমাদের একটা বায়াস থাকে, দেখতে সুবিধা হতো। ও আচ্ছা, আমাদের একটা বায়াস থাকে যে একটা ক্লাস মানে হচ্ছে ক্লাসের মধ্যে অবশ্যই 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 ফিল্ড থাকতে হবে। এটা খুবই রং একটা আইডিয়া। একটা ক্লাস জাস্ট ফিল্ড না থাকলেও এটাকে আমি জাস্ট মেথড দিয়েও ক্লাস তৈরি করতে পারি। সো একটা ক্লাসে যে অলওয়েজ ফিল্ড থাকতে হবে, অলওয়েজ মেথড থাকতে হবে, নট নেসেসারিলি। ক্লাসের দুইটা অংশ, তার মানে এই না যে দুইটা অংশ অলওয়েজ থাকতে হবে। সো আমাদের ব্রাউজার ক্লাসে আমরা কি করব, একটা মেথড লিখবো যেটাকে আমরা মেইন ক্লাস থেকে কল করব, কল করে আমরা ইন্টারনেট ব্রাউজ করে জিনিসটা ইমুলেট করব। সো ফর এক্সাম্পল ধরা যাক আমি লিখলাম পাবলিক পিয়ার ব্রাউজ, পিয়ার ওডব্লিউএস। তো ও কি নিবে? ও একটা স্ট্রিং নিবে, অ্যাড্রেসটা নিবে। আর ওর রিটার্ন টাইপ কি হবে? ওর রিটার্ন টাইপ স্ট্রিং, সেটা হচ্ছে কি তোমার এইচটিএমএল ফাইলটা স্ট্রিং এ রিটার্ন করবে। ঠিক আছে? এতটুকু। আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি, তোমাদের এতক্ষণ যা যা বললাম তার মধ্যেই কোনো কোশ্চেন আছে? তাহলে আমি মনে হয় টপিকগুলো একটু ক্লিয়ার করে তারপর এক্সাম্পলটাতে ঢুকতাম। কি কোশ্চেন আছে? ওপেন আছে আদৌ? আই গেস নট। সবাই ওয়েট করতেছে, এক্সাম্পলটা দেখার পরে কোশ্চেন করবে। ওকে, অসুবিধা নাই। সো ব্রাউজ যখন আমি করব অ্যাড্রেসটা দিয়ে, ব্রাউজার তারপরে কাকে কল করে? www.google.com নিয়ে আমি যদি ধরে যাক ব্রাউজারটা করি, এখানে আসে যে www.google.com। আমি যদি গুগল করি, দেখো google.com চলে আসে। আমি প্রথমে এখানে অ্যাড্রেসটা লিখছি। সো ওই অ্যাড্রেসটা আমি একে পাস করব। আমি যখন এখানে অ্যাড্রেসটা লিখবো তখন এই মেথডটা কল হবে। এই মেথডটা তারপর কাকে কল করবে? ডিএনএস সার্ভারকে। কিসের জন্য কল করবে? ওর আইপিটা লাগবে। আচ্ছা, ভালো কথা। তো আমি এখানে গেট আইপি ফর AWDRESS এরকম একটা মেথড থাকবে যেটা আমি কল করব কি দিয়ে? অ্যাড্রেস দিয়ে। অ্যাড্রেস দিয়ে কল করলে সে রিটার্ন করবে আমাকে কি? আইপিটা, এরকম একটা নাম্বার 1712335 এরকম একটা নাম্বার। যদি একটা কোনো ভ্যালিড আইপি না, তাও বললাম তো সেরকম নাম্বার রিটার্ন করবে, সেটাকে আমি স্টোর করব। স্টোর করবো কিসে? একটা যেহেতু নাম্বার রিটার্ন করবে, এটাও স্ট্রিং এ থাকবে যেহেতু ডট আছে, সো স্ট্রিং আইপি। ভালো কথা। তারপরে এই আইপিটা নিয়ে আমি একটা রিকোয়েস্ট করব কোথায়? মেইন এই আইপি সার্ভার, স্ট্রিং আইপি রিকোয়েস্ট। আচ্ছা, সো প্রথমে আমি কি করলাম? আমি অ্যাড্রেসটা দিলাম www.google.com, সেটা চলে আসলো এই অ্যাড্রেসের কাছে। এই অ্যাড্রেসটা নিয়ে এই মেথডটা করলো কি? সে ঘুরে ঘাড়ে, কিভাবে আনসার আমি জানি না, সে ঘুরে ঘাড়ে সে নিয়ে আসলো হচ্ছে আইপি অ্যাড্রেসটা।
আইপি অ্যাড্রেসটা এনে আইপি অ্যাড্রেসে দিল। আমি যখন আইপি অ্যাড্রেসটা পেলাম সেটা আমি ওয়েব পেজ আনার জন্য আরেকটা মেথডে কল করলাম। এই মেথডটা এই আইপি তে কল করে আমাকে যে ওয়েব পেজটা দিবে সেটা আমি ফাইনালি রিটার্ন করব। আমি রিটার্ন লিখব রেসপন্স। এই দুটো তো আমার ইমপ্লিমেন্ট করা নাই, আমি ইমপ্লিমেন্ট করে ফেলি। এ রিটার্ন করবে কি একটা এইচটিএমএল পেজ। সো আমি ইমপ্লিমেন্ট করে ফেলি। এখানে আমরা লিখবো হচ্ছে পাবলিক গেট, কি রিটার্ন করবে সেই স্ট্রিং গেট আইপি ফর অ্যাড্রেস। সো স্ট্রিং অ্যাড্রেস, হ্যাঁ ধরলাম এটাই স্ট্যাটিক ভাবে রিটার্ন করে দিই। তো এটা রিটার্ন করলে এখানে চলে আসবে আইপি সেট হয়ে গেল আমার। ফাইনালি আমি কি করব, এই আইপি অ্যাড্রেসে হিট করে আমি ওয়েব পেজটা নিয়ে আসবো। তো সেটাও আমি একটু দামি করার জন্য লিখলাম পাবলিক স্ট্রিং গেট ওয়েব পেজ। সেটা কি পাবে, সেটা পাবে স্ট্রিং আকারে আইপিটা রিটার্ন করবে, রিটার্ন একটা এইচটিএমএল ফাইল ফার্স্ট এল। সিম্পল একটা মেথড। সে ফাইনালি আমি যেহেতু এইচটিএমএল পেজটা চাচ্ছি, আমি এই ব্রাউজকে কল করলেই আমি এইচটিএমএল পেজটা পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু মেকানিজম দেখা এখানে অনেক মেকানিজম আছে। এখন আমি এটাকে ইউজ করব। আমি যদি ইউজ করতে চাই এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে মেইন। ধরা যাক মেইন হচ্ছে কি আমার ইউজ করার জায়গাটা। তো আমি কি করব, এটার মধ্যে ব্রাউজারের একটা অবজেক্ট তৈরি করব ক্লাস থেকে। তারপরে এখন যদি আমি ব্রাউজ করতে চাই তাহলে জাস্ট ব্রাউজারের ডট ব্রাউজের মধ্যে www.google.com এটা কল করলেই সে আমাকে একটা ওয়েব পেজ রিটার্ন করবে। সো আমি এটা স্ট্রিং দিলাম, রেসপন্স দিলাম, ঠিক আছে। তারপর আমি রেসপন্সটা প্রিন্ট করব। এই এক্সাম্পলটার উদ্দেশ্য কিন্তু এরকম না যে পুরো বাস্তব জিনিসটাই দেখাচ্ছি। বাস্তবে এটার ভিতরে এই মেকানিজম গুলো আরো বেশি কমপ্লিকেটেড ভাবে থাকবে, কিন্তু আমরা জাস্ট আমাদের আইডিয়াটা গ্র্যাস্প করার জন্য আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি। আমি এখন যদি এটা রান করি, সিম্পলি আমি একটা এইচটিএমএল পেজ পাবো। আসলে তো এইচটিএমএল পেজ পাবো না, একটা স্ট্রিং পাবো। দেখি আমরা স্ট্রিংটা পাই কিনা। দেখো এই স্ট্রিংটা চলে আসছে। আমি চাইছিলাম কি শুধুমাত্র ব্রাউজারের ব্রাউজ মেথডটা ইউজ করব, www. দিব, সে আমাকে একটা এইচটিএমএল পেজ রিটার্ন করবে এবং সেটাই কিন্তু হচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট এখানে একটা বিশাল বাট আছে। বাট হচ্ছে আমি যদি এখন ব্রাউজারকে দেই তারপরে আমি ডট দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি গেট আইপি অ্যাড্রেস, গেট ওয়েব পেজ, এই জিনিসগুলো আমার আছে, আমার মেইন ক্লাস থেকে অ্যাক্সেস আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এটার কি অ্যাক্সেস আদৌ দরকার আছে? আমি যদি জানি যে ওয়েব পেজ যদি আমি চাই তাহলে আমি জাস্ট এই মেথডটাকে কল করব। এই মেথড ইন্টারনালি আইপি অ্যাড্রেসটাকে নিয়ে ইন্টারনালি সে আইপি অ্যাড্রেসটাকে কল করে আমাকে এইচটিএমএল পেজটা দিবে। দিলে ফাইনালি আমি এইচটিএমএল পেজটা এখান থেকে পাবো। তার মানে হচ্ছে এই যে এই দুইটা মেথড আছে আমার, এই দুইটা মেথডের কখনোই মেইন মেথড থেকে ইউজ করার প্রয়োজন হবে না। আমি কখনোই ডট দিয়ে গেট আইপি অ্যাড্রেস, গেট ওয়েব পেজ এই দুইটার কখনোই প্রয়োজন হবে না। আমার জাস্ট ব্রাউজ মেথডটা প্রয়োজন হবে। ওকে আমি অ্যাড্রেসটা বলে দিব, ও আমাকে এইচটিএমএল পেজ রিটার্ন করবে। কিন্তু ইন্টারনালি ও আইপিটাকেও কল করতেছে, তারপর আইপিটার কাছে আরেকটা রিকোয়েস্ট করতেছে। আইপি থেকে রিকোয়েস্টের মাধ্যমে যে রেসপন্সটা পাচ্ছে সেটা ফাইনালি ব্রাউজ মেথডের মাধ্যমে আসতেছে। কিন্তু ওইটা তো আমার জানার দরকার নেই, ওইটা তো ইন্টারনাল বিষয়, ওইটা জানলে আরো সমস্যা। কিন্তু এগুলো এখন এইখানে কেন দেখাচ্ছে? এই যে ইন্টারনাল ডিটেলস, এই ব্রাউজারের ভিতরে ক্লাসের ভিতরে যে ইন্টারনাল ডিটেলস গুলো আছে সেগুলো এখানে কেন দেখাচ্ছে? বিকজ আমরা অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করি নাই। যদি আমরা অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করে কোড করতাম তাহলে এই যে আজাইরা জিনিসগুলো এগুলো আমাদের দেখতে হতো না। এগুলো দেখার ফলে প্রবলেম কি? হঠাৎ করে কোন কোডার এসে আইপি অ্যাড্রেসের মধ্যে হিট করে দিল, এটা হইতে পারে। অথবা এরকমও হইতে পারে যে আমি যখন ব্রাউজার দিয়ে ডট দিব তখন আমি অনেক কিছুর অ্যাক্সেস পাচ্ছি, যার ফলে আমি কনফিউজড হয়ে যাব যে আসলে আমি কোনটাকে কল করলে আমার নেসেসারি জিনিসটা পাবো। ফলে কি হলো, আমার ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হচ্ছে। ইউজার মানে কি? আবারও বলতেছি, আমি একজন কোডার,
আরেকটা কোডার আরেকটা ক্লাস লিখছে, ওই ক্লাসটা আমি ইউজ করতেছি। সো আমি যখন এরকম ডট দিয়ে জিনিসপত্রগুলো দেখবো তখন আসলে এই জিনিসপত্র কোনো প্রয়োজন নাই, এগুলো আমার দেখতে হচ্ছে, আমি চাচ্ছি না এগুলো দেখাতে। এগুলো যত বেশি এক্সপোজ হবে তত বেশি আমার কাপলিং পয়েন্ট পাবে। ফর এক্সাম্পল যদি কেউ ডিরেক্ট এই ওয়েব পেজটাকে কল করে দেয় কোনো কারণে, তাহলে এখানে আরেকটা কাপলিং পয়েন্ট বেড়ে গেল, প্রয়োজন তো নাই। তো আমরা কি করব, এই ক্লাসটাকে সুন্দর করব অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল দিয়ে, যাতে এটার ইন্টারনাল ডিটেলস গুলো হাইড হয়ে যায়, যাতে এইখানে কাপলিং পয়েন্ট আমার কম থাকে, আমার কোডটা আরো সুন্দর হয়। তো আমি সেটা কিভাবে করি, সেটা আমরা করি হচ্ছে গিয়ে ওই এত যে কথা বললাম, ওই যে সুন্দর সুন্দর জিনিস, এই পাবলিক টাবলিক দেখো এগুলার ইউজ করে। অর্থাৎ এই ক্লাসের মেম্বার গুলো কে আমি যদি অন্য ক্লাস থেকে হাইড করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে পাবলিক আছে দেখতে পাচ্ছ, সেগুলোকে যদি আমি এখন প্রাইভেট করে দিই, প্রাইভেট করে দিলাম, এটা আমি প্রাইভেট করে দিলাম, তাহলে আমি এই ক্লাসটা একটু দেখার সুবিধার্থে ভার্টিক্যালি স্প্লিট করি, সেটা হচ্ছে আমার মেইন ক্লাস। তাহলে দেখো মেইন ক্লাস থেকে আমি যদি ব্রাউজার ডট দেই, আমি ওগুলোকে দেখতে পাচ্ছি না, আর নাই। আমার গেট আইপি অ্যাড্রেসের মেকানিজম এখানে নেই, ওয়েব পেজ আনারও মেকানিজম এখানে নেই। এটা হচ্ছে ব্রাউজার ক্লাসের নিজস্ব জিনিসপত্র, আমার ওগুলো কখনোই আমার মেইন ক্লাসে লাগবে না, যার ফলে আমি ওগুলোকে প্রাইভেট প্রাইভেট করে হাইড করে দিছি মেইন ক্লাসটা থেকে। ফলে কি হয়েছে, মেইন ক্লাস থেকে যদি আমি ইউজ করতে পারছি না, আমি এই জিনিসগুলো ইন্টারনাল ডিটেলস এগুলোকে হাইড করে দিছি, তার মানে এগুলো কি অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল অনুযায়ী কমপ্লেক্সিটিটা কমে গেল, কমপ্লেক্সিটি কমে গেল, আমার কাপলিং পয়েন্টের বাড়ারও স্পেসটাও কমে গেল, যার ফলে আমি একটা সুন্দর কোড লিখলাম, যেটা আগে খুবই জঘন্য ছিল, এগুলো পাবলিক ছিল, খুবই জঘন্য ছিল, আমি পাবলিক দিয়ে দিই, তাহলে খুবই ফালতু একটা ক্লাস আমি লিখছি এখানে, যেটা ইন্টারনাল ডিটেলস গুলো আমার অন্য ক্লাসে দেখা যাচ্ছে, যেটা আসলে কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি যদি এটা হাইড করতে চাই, অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করে প্রাইভেট করে দিব, প্রাইভেট করে দিব, আমি এখন ডট দিয়ে এখানকার কিছু অ্যাক্সেস বলতে যেটা আমার দরকার শুধুমাত্র সেটাকে অ্যাক্সেস করতেছে। এই ব্রাউজ মেথড পরে কারে কারে কল দিছে সেগুলো আমার জানার দরকার নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালের একটা এক্সাম্পল, যে বাস্তব লাইফে অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল কিভাবে কাজ করে। এখন দেখো, একটা প্রিন্সিপাল আমি ডিসক্রাইব করতে গিয়ে কতগুলো জিনিস সম্পর্কে কথা বলতে হয়েছে আমার। আমি যখন অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি, আমার প্রথমে তোমাদের ডিসক্রাইব করতে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, অ্যাবস্ট্রাকশন জিনিসটা বোঝানোর পরে আমি কথা বলতে হচ্ছে কাপলিং জিনিসটা কি, কাপলিং জিনিসটার ব্যাপারে কথা বলার পরে আমার অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কথা বলতে হয়েছে, অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কথা বলার পরে আমরা কোডটা করলাম, এবং কোডটা করে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে একটা অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালটা বাস্তব লাইফে আমরা কিভাবে কাজ করি। সো আমাদের নিজস্ব যখন আমরা কোড লিখি, তখন দেখা যায় 5-7জন ডেভেলপার একসাথে কাজ করি। সো আমরা সবসময় চাবো আমার যে ক্লাসটা আমি ইউজ করতেছি সেই ক্লাসটা আমার ফেলো যে ডেভেলপার আছে সে যখন ইউজ করবে তখন যাতে সে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ইউজ করতে পারে। তো সেটার জন্য আমরা কোডগুলো এভাবে করি, অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করে। সো যখন তুমি অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করে কাজ করবা, তোমার কাপলিং পয়েন্ট কমতেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে তোমার কোডটা সুন্দর হচ্ছে, তৃতীয় কথা হচ্ছে ইউজারের হ্যাসেল কমতেছে। সো এই ছিল আসলে আমাদের অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল নিয়ে ভগর ভগর। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি ইভেন এই কোশ্চেনটাও থাকে যে ভাই কিছুই বুঝিনি আপনি এতক্ষণ শুধু শুধু চিল্লাইছেন, সেটাও একটা অ্যাকসেপ্টেবল কোশ্চেন, আমি ওইটাকেও অ্যাড্রেস করবো। সো তোমাদের এনি কাইন্ড অফ কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারো। এক্সাম্পলটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝা গেছে, ক্লিয়ার। কে বুঝো না একটু বলো, তাহলে আসলে আমার ক্লাসটাকে আমি তাহলে আরো ইমপ্রুভ করতে পারবো। তাহলে আমি হয়তোবা ভিন্ন আরেকটা প্যারাডাইম থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করব। টিচিং এর একটা মজা আছে, যখন কেউ কোশ্চেন করে, আমি তো এখন আমার মতো করে বুঝাই গেলাম, আচ্ছা জিনিসটা এইভাবে এইভাবে এইসব অ্যানালজি দিয়ে আমি বুঝাইলাম, কিন্তু তুমি ধাপ করে যখন কোশ্চেন করবে যে ভাই আপনি এত কথা বলছেন তাও বুঝি নাই, তখন এই কোশ্চেনটা আমাকে ফোর্স করবে নতুন ভাবে এই জিনিসটাকে ভেবে তোমাকে এই জিনিসটা অ্যান্সার দেওয়ার জন্য। তো এতে যেটা হয়, আমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি ইমপ্রুভ হয়। সো আমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি ইমপ্রুভ হওয়াতে যেটা হয়, আমি আরো বেশি ভাবতে পারি জিনিসটা নিয়ে, তোমার কোশ্চেনের কারণে তুমিও কোশ্চেনটার অ্যান্সার পাচ্ছ, আমার ওই দিক দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো হচ্ছে। সো এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং এর অ্যাকচুয়ালি মজা। আমি জানি না সব টিচার এভাবে ভাবে কিনা, বাট আমার এভাবে ভাবতে ভালো লাগে। সো এই কারণে আমি কোশ্চেন করাটাকে এনকারেজ করি। সো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি একটু আবার আইডিয়াগুলো রিভিউ করে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব।
তাহলে আমি যেহেতু কোশ্চেন নাই, প্রবাবলি পোলাপান কিছু বুঝে নাই, এনিওয়ে সো আমি অ্যাকচুয়ালি একটু আইডিয়াটা আবার রিভিউ করে পরবর্তীতে আবার অন্য কনসেপ্টে আসি। এনিওয়ে পরেও যদি তোমরা না বুঝো ক্লাসরুমে পোস্ট করে দিও যে ভাই এটা বুঝি না, এই জায়গায় সমস্যা আছে। সো অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা আমাদের কমপ্লেক্সিটি কমাবো। কমপ্লেক্সিটি কমাবো কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইউজ করে, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে। আমি স্লাইড থেকে বলি তাহলে তোমার সুবিধা হবে। সো অ্যাবস্ট্রাকশন যদি কেউ বলে সেটা হচ্ছে রিডিউস দ্য কমপ্লেক্সিটি বাই হাইডিং আননেসেসারি ডিটেলস। সো যেটা ক্লাসে নিজস্ব জিনিসপত্র এটা ক্লাস নিজেই ইউজ করবে, আমাদের অন্য মেইন ক্লাস থেকে ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন একটা এক্সাম্পল দেখলাম আমরা, অ্যাবস্ট্রাকশন বাস্তব লাইফে কিভাবে করে সেটা দেখলাম। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোডের ক্ষেত্রে সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা আমরা দেখলাম, যে সেটা হচ্ছে আমরা ফাংশনালিটি গুলা এক্সপোজ করি যেটা প্রয়োজন, আর যেটা অপ্রয়োজনীয় সেটা আমরা হাইড করে রাখি। সেটা হচ্ছে আমরা সেটা করি হচ্ছে যে মেথড গুলাকে এক্সপোজ করি, ফিল্ড গুলাকে হাইড করে রাখি। এটা একমাত্র রুল না, আমাদের ইউজ কেসের উপর ভিত্তি করে আমরা কতটুকু হাইড করব কতটুকু এক্সপোজ করব সেটা ডিপেন্ড করে। তো কাপলিং সম্পর্কে আমরা জানলাম। কাপলিং মানে কি? আমরা আমাদের এই শব্দটা তো সম্পর্কে তোমরা অনেক মানে আরো সামনে অনেকবার দেখবা যে টাইটলি কাপলড কোড আমরা যত পারি কম লেখার চেষ্টা করব। টাইটলি কাপল মানে কি? একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, আরেকটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, এরকম অত বেশি ডিপেন্ডেন্সি থাকলে কোডে ঝামেলা হয় আর কি। সো কাপলিং সম্পর্কে আমরা জানলাম, কাপলিং কিভাবে রিডিউস করতে হয় সেটা সম্পর্কে জানলাম, অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, কেউ মনে কিছু বলতে চাচ্ছ? জি ভাইয়া, আমরা অ্যাক্সেস মডিফায়ারও দেখছি সেম কাজই করে। তো এই দুইটা আচ্ছা, পার্থক্যটা প্রাইভেট এটা অ্যাক্সেস মডিফায়ারই। মানে পার্থক্যটা কি জিজ্ঞেস করতেছো? জি ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে একটা আইডিয়া। ওকে, অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে পুরাটাই একটা আইডিয়া, আর এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করি আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে। আর যেটা হচ্ছে যে কাপলিং, আচ্ছা সমস্যা মানে সমস্যাটা বুঝো, সেটা সলিউশনটা বুঝো, এবং সেটা সলিউশনটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা বুঝো, তাহলে তোমাদের এভাবে ভাবলে ইজি হবে। সমস্যাটা হচ্ছে আমরা যখন কোডের মধ্যে বেশি অ্যাক্সেস পেয়ে যাই, কাপলিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক আছে, যত বেশি অ্যাক্সেস পাবো কাপলিং পয়েন্ট বেড়ে যাবে, এটা হলো সমস্যা। কাপলিং পয়েন্টকে আমরা জানি। এখন এটাকে দূর করার জন্য কিভাবে করতে হয়? অ্যাবস্ট্রাকশন। আমরা যত বেশি ডিটেল হাইড করব তত আমাদের জিনিসটা অ্যাবস্ট্রাক্ট হবে, তত বেশি ইজিলি আমরা কাজগুলো করতে পারবো, কাপলিং পয়েন্ট কমবে। যত বেশি অ্যাবস্ট্রাকশন তত কম কাপলিং পয়েন্ট। এখন এই অ্যাবস্ট্রাকশন কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের কোডে? অ্যাবস্ট্রাকশন আমরা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করবো অ্যাক্সেস মডিফায়ার গুলোকে চেঞ্জ করে। আমরা যত বেশি অ্যাক্সেস মডিফায়ার গুলোকে চেঞ্জ করব, সুন্দর করে ঠিকঠাক মতো ইউজ করব, তত আমাদের এখান থেকে বা এই কোডের ভিতরে ইন্টারনাল ডিটেলস গুলো, কলগুলো ঠিকঠাক মতো যত সুন্দরভাবে করব, ততই আমরা ভালো মতো আমাদের জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবো। অর্থাৎ অ্যাবস্ট্রাকশন আইডিয়াটাতে পৌঁছানোর একটা ওয়ে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সেস মডিফায়ার। আর অ্যাবস্ট্রাকশন আইডিয়াতে আমরা কেন পৌঁছাতে চাই? কারণ ওইটা আমাদের একটা সমস্যাকে সমাধান করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাপলিং পয়েন্ট কমাই দিচ্ছে। এর বাইরেও আরো সমস্যা, ওই যে যেটা বললাম কোডের কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, হ্যান ত্যান, ওগুলাও বেনিফিট হিসেবে আছে। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলো। যদি এবার ভাই ইনক্যাপসুলেশন এবং হচ্ছে ভাই অ্যাবস্ট্রাকশনের মধ্যে একটু ডিফারেন্সটা বলতে চান। ইনক্যাপসুলেশনে ভাই আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা গেটার সেটার দিয়ে এগুলো নিচ্ছিলাম, আবার সেম এখানে অ্যাক্সেস মডিফায়ারও আমরা ইউজ করতেছি সেটার কাপলিং এর জন্য, যাতে আমাদের বেশি ইউজ করতে না হয়, প্রাইভেট দিয়ে আমরা ওটা কম করে দিতে পারি। তো এই ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশনের মধ্যে যদি একটু ডিফারেন্সটা এবার বলতেন যে কি করলাম। আচ্ছা, সো ভালো একটা পয়েন্ট আউট করছো, এটা ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যে দুইটা আইডিয়াকে একটু সেপারেটলি ভাবো, দুইটা আইডিয়ার প্রবলেমটাকে ভাবো। প্রবলেমটা যখন তুমি দেখবে যে আচ্ছা এই প্রবলেমের রেসপেক্টে এই আইডিয়াটা এই সলিউশনটা দিচ্ছে, তখন তোমার আসলে ডিস্টিংশন করতে ইজি হবে। আবার ওভারল্যাপিং আইডিয়াও তুমি দেখবা, ঠিক আছে, তখন ওভারল্যাপিং জায়গাগুলো তোমার ধরতে সুবিধা হবে। আমি একটু ডিস্টিংশনটা করি। প্রথম কথা হচ্ছে এনক্যাপসুলেশন কেন আসছে? এনক্যাপসুলেশন আসছে আমরা যখন প্রসিডিউরাল ওয়েতে কোড করি, তখন এই মেইন ক্লাস অর্থাৎ একটা ফাইলের মধ্যেই আমাদের সব কোড আমরা লিখি, আমাদের মেথড গুলাও লিখি এখানে, আমাদের ভেরিয়েবল গুলাও এখানেই লিখি। ফলে যেটা হয় কোডটা অনেক দ্রুত অনেক মেসি হয়ে যায়, এটার মধ্যে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তার ফলে আমরা যেটা করি, তো দেখলো যে প্রোগ্রামাররা দেখলো যে ভাই আমরা তো রিলেটেড যে মেথড গুলো আছে এবং রিলেটেড যে ডেটাটা আছে সেটাকে আলাদা করে ফেললে আমাদের কোডটা আরো সুন্দর হয়। সো ওরা করলো কি, আচ্ছা ঠিক আছে, এমপ্লয়ের ডেটাও এখানে আছে, স্টুডেন্টের ডেটাও এখানে আছে, পাসওয়ার্ডের ডেটাও এখানে আছে, পাসওয়ার্ডের মেথড গুলোও এখানে আছে। এত সব এক জায়গায় না রেখে আমি পাসওয়ার্ডের ডেটা এবং পাসওয়ার্ডের যে ফিল্ড গুলো আছে ওগুলাকে একটা ফাইলে নিয়ে যাই, আমার যে ইউজারের ডেটা এবং ইউজারের ফিল্ড গুলো আছে, সরি ইউজারের ডেটা এবং ইউজারের মেথড গুলো আছে ওগুলাকে আরেকটা জায়গায় নিয়ে যাই।
এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ডেটা এবং মেথডগুলোকে একসাথে রাখলো, এটা হচ্ছে তোমার এনক্যাপসুলেশন। এখন নিয়ে যাওয়ার পরে আরেকটা সমস্যা উদ্ভব হইলো, সেটা হচ্ছে আমি তো নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসার পরেও আমি মেইন ক্লাস থেকে বাকি সবগুলোকে অ্যাক্সেস করতে পারছি। এখন এই জায়গায় হয়তো কোড কমে গেছে এনক্যাপসুলেশনের কারণে, এখন জিনিসটা একটু ক্লিন হয়েছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এখনো আমার এই জায়গার ইন্টারনাল ডিটেলগুলোকে অ্যাক্সেস করতে পারছি, কল করতে পারছি। আমি এমন একটা জিনিস চাচ্ছি যে আমার ব্রাউজারের মেকানিজম যদি আমি ইউজ করতে চাই, তাহলে শুধুমাত্র ওইটার রিলেটেড জিনিসটাকে আমি কল করব, ওইটাই আমাকে ডেটাটাকে এনে দিয়ে দিবে। আমি ওই ভিতরে আরো যে এক্সট্রা মেথড আছে, যেটা হয়তো ব্রাউজারের নিজস্ব জিনিস, আরো যে এক্সট্রা মেথড গুলো আছে যেটা এই ব্রাউজারের নিজস্ব জিনিস, যেগুলা ওর এই কাজটা করতে হয়তো লাগতেছে এই দুইটা জিনিস, কিন্তু আমার তো এইখানে লাগতেছে না। তো আমি চাই না এইখান থেকে এই দুইটা জিনিসকে দেখাইতে। তো আমি কি করলাম, অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইউজ করে এই দুইটা জিনিসকে আমি হাইড করে দিলাম। ফলে কি হলো, আমার কোডটা আরো সুন্দর ক্লিন হয়ে গেল। একে তো আমার এনক্যাপসুলেশনের মাধ্যমে এখান থেকে মেথড আর কি বলে ফিল্ড গুলো চলে আসলো এখানে, আর অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমি এগুলোকে এইখান থেকে অ্যাক্সেসও বন্ধ করে দিলাম। যার ফলে কি হলো, আমার কোডটা আরো ইজি হয়ে গেল। কেউ যখন মেইন ক্লাসে এসে কাজ করতে চাইবে এই ব্রাউজার ক্লাস নিয়ে, তার জীবনটা একটু সহজ হয়ে গেল। বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো এখন আমরা কনস্ট্রাক্টরে ঢুকবো। কয়টা বাজে? 8:20 বাজে। ওকে, কনস্ট্রাক্টরে কি আছে? ওকে, অনেক কথাবার্তা আছে, অনেক কথাবার্তা। ভাইয়া অনেকে অ্যাটেন্ডেন্সের শীটটা চাচ্ছে। ওকে, অনেক অ্যাটেন্ডেন্সের শীটটা না, এখন দিব না। পোলাপান তো কুইজ দিতে গেছে, কুইজ দিয়ে তো আসবে, ওরা তো আর কুইজ সারা জীবন দিবে না। সো 8:30টার দিকে দিব, ঠিক আছে? আমি একটু 10 মিনিট কনস্ট্রাক্টর নিয়ে কথাবার্তা বলি, ওকে। এরপর একটু মনে করে দিও। এনিওয়ে, সো যেটা হবে, এখন যদি আমি ফর্মটা দিয়ে দিই, পোলাপান কি করবে, এখন ফিল আপ করে তারপর ভুলে যাবে আর আসবে না ক্লাসে। সো আমি চাচ্ছি তারা অ্যাকচুয়ালি আধা ঘন্টা পরে আবার ক্লাসে ফেরত আসুক। কনস্ট্রাক্টর নিয়ে আমরা একটু কথা বলি। সো যতগুলো আমরা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব, আমার অ্যাপ্রোচটা হচ্ছে যে আগে প্রবলেমটা বুঝো, যে আচ্ছা জেনারেল ওয়েতে কোড করলে প্রবলেমটা হয় কোথায়, সেই প্রবলেমটা সলিউশনটা আমরা কোন আইডিয়া দিয়ে করতে পারি, তারপর ওই আইডিয়াটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সেভাবে অ্যাপ্রোচটা। সো এতে কি হবে, তোমার জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা একটু আমার রেসপেক্টে আমার মনে হচ্ছে আরো ভালো হবে। সো এখন আমরা কনস্ট্রাক্টরের আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করব। কনস্ট্রাক্টর জিনিসটা কি সেটা বলার আগে সমস্যাটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো তার আগে আসলে আমাদের এই ক্লাসটা দিয়ে কাজ হবে না, এই ক্লাসটা আমাদের থাকুক। একটা নতুন ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে এমপ্লয়ি ক্লাস। তো আমি আস্তে আস্তে এটা তৈরি করি, তোমরা একটু দেখো, আর যদি একটু নিঃশ্বাস নিতে চাও নিঃশ্বাস নাও। ক্লাসটা তৈরি করি আমি, এটা কি একটু কেটে দেই। ক্লাসটা তৈরি করব, এটার ভিতরে ফিল্ড থাকবে 3টা। এটা হচ্ছে একটা এমপ্লয়ি কি থাকে, একটা বেস স্যালারি থাকে, আর সে যদি ওভারটাইম করে সে ওভারটাইম কত ঘন্টা করেছে সেটা, এবং সে ওই প্রত্যেক ঘন্টার জন্য কত টাকা করে পাবে সেটা। তো সেই ফিল্ডগুলো আমরা এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। ঠিক আছে, আমি 3টা ফিল্ড নিলাম। এখন 3টা ফিল্ডের অলওয়েজ রেসপেক্টে আমার গেটার সেটার লাগবে। তো আমি গেটার সেটার এখানে ইন্ট্রোডিউস করব। আমি এখন প্রত্যেকটার জন্য গেটার সেটার ওইভাবে লিখবো না, আমি জাস্ট গেটার এবং সেটার এখানে যেভাবে আমি করতেছি অল্টার ইনসার্ট দিচ্ছি, তার ফলে আমার অনেক কিছু চলে আসছে। সো আমি চাচ্ছি গেটার এবং সেটার, আমি গেটার সেটারে এন্টার দিব, দিয়ে কোন কোন ফিল্ডের গেটার সেটার আমি তৈরি করতে চাই সেটা আমি সিলেক্ট করবো, যে এটা 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 এটা, তারপর আমি ওকে দিব। সবগুলো গেটার সেটার রেডি হয়ে গেল। তো গেটার সেটার কেন ইউজ করে আমরা গত ক্লাসে ওটা নিয়ে বকর বকর করছি, ওইটা নিয়ে আপাতত আর কথা বলতে যাচ্ছি না। সো আমরা গেটার সেটার দিয়ে আমরা ক্লাসটাকে রেডি করে ফেললাম। ওকে, সো এখানে দেখো একটা এনক্যাপসুলেশনের আইডিয়াটা এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। ভালো কথা যে আমার ক্লাসের ফিল্ডগুলো আছে এখানে, আবার আমার মেথডগুলোও আছে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাবস্ট্রাকশন করা হয় নাই কেন? আমি যদি এখানে আসি, আমি শুধুমাত্র চাচ্ছি সেটার দিয়ে এই ফিল্ডগুলোকে সেট করতে। তো সেটা করার জন্য আমি যদি মেইন ক্লাসে আসি, মেইন ক্লাস থেকে আমি একটা ক্লাস বানাই, ধরা যাক এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি।
ঠিক আছে, কিন্তু এখন যদি আমি এমপ্লয়িতে যাই ডট দেই, দেখো এখানে অনেক কিছু আছে। তার মধ্যে যেগুলো আননেসেসারি সেটা হচ্ছে কি আমার এই বেস স্যালারি, আওয়ারলি রেট এবং এক্সট্রা আওয়ার। ঠিক আছে, এটা আমার এই ক্লাস থেকে অ্যাক্সেস সরাসরি পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি চাচ্ছি সেটার দিয়ে সেট করতে এবং সেটার দিয়ে সেট করব। তাই এইগুলোকে আমি হাইড করে দিব। তো আমি এখানে অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল ইউজ করে আমি এগুলোকে হাইড করে দিব। অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয়, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমি পাবলিকগুলোকে প্রাইভেট করে দিব। প্রাইভেট করে দিলাম। সো আমি যদি এখন ডটে আমি জাস্ট যেগুলো আমার প্রয়োজন সেগুলোকে পাচ্ছি। ব্রাউজার ক্লাসটা আমাদের আপাতত এই কনস্ট্রাক্টর বোঝার জন্য লাগবে না, আমি এটাকে হাইড করে দিচ্ছি। আমরা জাস্ট এটা থাকলেই হলো। আমরা একটা এমপ্লয়ি বানাই, এমপ্লয়ি সেট বেস স্যালারি ধরলাম হচ্ছে কি, তার বেস স্যালারি হচ্ছে 50,000 টাকা। তারপরে এখানে আমি স্ট্রিং দিয়ে আসছি, এটা চেঞ্জ করে এগুলো বেস স্যালারি, এগুলো হবে তোমার ইন্টিজার। কি বাচ্চাদের মতো ভুল করছি, এটা হবে ইন্টিজার আমাদের। টিং 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 টিং, কোথায় কোথায় কোথায়, আচ্ছা ভুল করেছি যেহেতু একটা মজার জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে যে এই ক্লাস থেকে আমি যখন এই ক্লাসটা ইউজ করতেছি তখন আমার এই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট দেখে এইখানে আমি উল্টাপাল্টা ভ্যালু সেট করতেছিলাম, কিন্তু টাইপটা মিলতেছিল না, এই কারণে আমার এই ক্লাসে একটা এরর দিচ্ছিল। এনিওয়ে, সো আমি বেস স্যালারি সেট করলাম, এগুলো বাকি সবকিছু সেট করে দিই। সেট বেস স্যালারি, সেট কি ছিল আগে, আর ডট সেট, সে ধরো যাক 10 ঘন্টা এক্সট্রা কাজ করছে। তারপরে আমি ধরলাম হচ্ছে ডট সেট, তার প্রতি ঘন্টায় সে 200 টাকা করে কামায়। তো এখন আমি চাচ্ছি এই এমপ্লয়ির এই মাসে টোটাল স্যালারি কত সেটা আউটপুট দিতে। তো আমার কি করতে হবে, ভিতরে গিয়ে এই মাসে টোটাল স্যালারি বের করার একটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটার কাজটা কি হবে, এটা কি করে বেস স্যালারিটা সাথে এক্সট্রা আওয়ার এবং স্যালারি আওয়ারলি রেট গুণ করে যে ভ্যালুটা পাই সেটাকে যোগ করে দিবে। আমি এখানে আসবো, এখানে এসে আমি ওইটা লিখবো, পাবলিক রিটার্ন করবে ইন্টিজার গেট ফুল স্যালারি। গেট ফুল স্যালারিকে কল করলেই সে রিটার্ন করবে বেস স্যালারি। বেস স্যালারিটাকে আমি নিব, তার সাথে যোগ করব গেট আওয়ারলি রেট মাল্টিপ্লাইড বাই গেট এক্সট্রা আওয়ার। তো কি হবে, এই যে এমপ্লয়ি আমি তৈরি করলাম, এই এমপ্লয়ির ওই মাসের বেতন কত হবে 50,000, আর 10-এর সাথে 200 গুণ করলে কত হয়, 200 গুণ করলে 20,000, 2000। সো 52,000 টাকা তার অ্যাকচুয়ালি স্যালারিটা হবে। তো আমার এই এমপ্লয়ি ক্লাসটা থেকে একটাই এক্সপেকটেশন, এমপ্লয়ি ক্লাসটা শুধুমাত্র টোটাল স্যালারিটাকে আমাকে রিটার্ন করতে পারবে, আর কিছু দরকার নেই, আর বাকি সব তার ভিতরের জিনিস। সো আমি জাস্ট এখন যদি আসি অ্যাস আউট দেই, এমপ্লয়ি ক্লাসটার ভিতরে ডট গেট ফুল ওয়েজ নামে একটা মেথড লিখছি আমি, গেট ফুল স্যালারি এটা পেয়ে গেছি। আমি জাস্ট রিটার্ন করলাম, রান করলাম, দেখি কি আসে। এই যে 52,000 চলে আসছে। তো আমাদের উদ্দেশ্য সফল। আমরা যেই ক্লাসটা তৈরি করতে যাচ্ছিলাম ক্লাসটা তৈরি করছি, ক্লাসটার ভিতরে একটা মেথড চাচ্ছিলাম যেটা ফুল স্যালারি রিটার্ন করবে, সেটা আমরা পাইছি। এই ক্লাসটার আর কোনো উদ্দেশ্য নাই, আমরা ধরলাম যে আমাদের রিকোয়ারমেন্টে আছে এই ক্লাসটার আর কোনো উদ্দেশ্য নাই, জাস্ট সে আমাকে ফুল স্যালারি দিবে এবং ক্লাসটা তৈরি করার মেকানিজম থাকলেই হবে। তো এখন এখানেও আবার দেখো অ্যাবস্ট্রাকশনের প্রিন্সিপাল আবার চলে আসতেছে। আমি এখনো কিন্তু কনস্ট্রাক্টরে ঢুকি নাই, এখনো আমরা অ্যাবস্ট্রাকশনের প্রিন্সিপাল জাস্ট আমি এক্সাম্পলটা তৈরি করছি, এর মাঝখানে যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো দেখাচ্ছি, ওই সমস্যাগুলোর মধ্যেই যে প্রিন্সিপালগুলো আছে ওগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা আমি আস্তে আস্তে ডেসক্রাইব করতেছি। যে এমপ্লয়ি ডট যদি এখন গেট এক্সট্রা আওয়ার, গেট আওয়ারলি রেট, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই তিনটা জিনিস, আওয়ার গেট এক্সট্রা আওয়ার, গেট আওয়ারলি রেট, আর গেট বেস স্যালারি, কারণ এই যে বেস স্যালারি, আওয়ারলি রেট এগুলো নিয়ে কাজ করবে শুধুমাত্র আমার এই মেথডটা, এগুলোর কোনোটাই আমার এটা নিয়ে কাজ করবে না, এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। তাই আমি এগুলোকে অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালের মাধ্যমে হাইড করে দিব, প্রাইভেট করে দিলাম। এই গেটারটাকে প্রাইভেট করে দিলাম,
এমন না যে গেটার অলওয়েজ প্রাইভেট থাকবে, জাস্ট আমার এই ইউজ কেসের মধ্যে আমাকে বলা হয়েছে যে শুধুমাত্র ফুল স্যালারিটাই আমি এই ক্লাস থেকে চাই, যার ফলে এই ফুল স্যালারিটাই আমি ওকে দিব, আর কিছু দিব না। আর যদি দেই আমি জাস্ট ফুল স্যালারিটাই পাচ্ছি, বাকিগুলো আমার নাই। আর সেট করার জন্য তো এগুলো লাগতেছে। গেল, ঠিক আছে, আমাদের এক্সাম্পল রেডি। এখন আমি কনস্ট্রাক্টরে ঢুকবো। কনস্ট্রাক্টরে ঢুকার জন্য যেই সমস্যাটা এখানে আছে সেই সমস্যাটা আমি তোমাদেরকে ডিসক্রাইব করতে চাই। সমস্যাটা হচ্ছে এখানে দেখো 3টা লাইন আমাকে লিখতে হয়েছে। এই 3টা লাইনের মাধ্যমে কি একটা সমস্যা ক্রিয়েট হলো, সেটা হচ্ছে 3টা কাপলিং পয়েন্ট ক্রিয়েট হলো। অর্থাৎ এই জায়গার 3টা বিষয় আমি এই জায়গায় ইউজ করতেছি, মানে এটার উপরে 3 ভাবে আমি ডিপেন্ডেন্ট। কোনো কারণে, এই যে একটু আগে যে আমি ভুলটা করলাম, কোনো কারণে যারা সেট বেস স্যালারি টাইপটা চেঞ্জ হলো, এখানে এসে এটা হয়ে গেল এক্সট্রা আওয়ার হয়ে গেল, বেস স্যালারি হয়ে গেল স্ট্রিং। তো আমার এখানে ব্রেক হয়ে যাবে জিনিসটা। স্ট্রিং যদি হয় যে এখানে ব্রেক হয়ে গেছে, রিটার্ন করে দিল, রিটার্ন অফ ব্রেক, সেটারও ব্রেক, যার ফলে আমি এখান থেকে যদি কোনো ভ্যালু দিই রান টাইমে গিয়ে এরর খাবে। তো এই যে কাপলিং বেড়ে গেল, এটা তো কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমাকে সবসময় মাথায় রাখতে হচ্ছে যে কোন কোন ফিল্ড এটার ভিতরে আছে, সেই ফিল্ডগুলো আমার একটা একটা করে এন্ট্রি দিতে হচ্ছে। সো 3টা ফিল্ডের জন্য আমার 3টা কাপলিং পয়েন্ট বেড়ে গেল, 3টা লাইন এক্সট্রা লিখতে হলো, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো কারণে সে যদি ভুল করে 2টা ফিল্ড না দেয়, তাহলে আমার এই 3 নাম্বার লাইনটা আর কাজ করবে না। কোনো ফোর্সিং ওয়ে নাই যে তুমি যে আমার এই ক্লাসটাকে ইউজ করতেছো, এই ক্লাসটাকে ইউজ করার জন্য তোমার অবশ্যই এই 3টা ভ্যালু দিয়ে ইউজ করতে হবে, এরকম কোনো ফোর্সফুল কিছু করা হয় নাই, যার ফলে সে একটা ভ্যালু দিয়েই এই গেট ফুল স্যালারিকে কল করতে পারতেছে। ক্লাসটা ক্রিয়েট করলো, ঠিকভাবে ক্রিয়েট করতে পারলো না, সে একটা মেথডকে কল করে দিল। এর ফলে অনেক ধরনের সমস্যা হচ্ছে বা হয়। সেকেন্ড পয়েন্ট, প্রথম পয়েন্ট ছিল কাপলিং পয়েন্ট বেড়ে গেছে, 3টাই যদি আমি কল করতে চাই আমার 3বার কল করতে হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা যদি ভুল করে দিয়ে দেয় তাহলে আমার একটা ব্যাড অবজেক্ট তৈরি হচ্ছে। তো ব্যাড অবজেক্ট তৈরি হওয়ার ফলে আমার কোডে বাগ বেশি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে এই 2টা পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট কি ছিল আমি ভুলে গেছি, দাঁড়াও স্লাইড দেখে মনে করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ইউজারের সবসময় মনে রাখতে হচ্ছে যে কোন কোন ফিল্ড আমার কল করতে হবে। এই জায়গায় এসে দেখতে হচ্ছে কোন কোন ফিল্ড আছে, সেই ফিল্ডগুলোকে আমার এখান থেকে ধরে 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 কল করতে হচ্ছে। কল করে তারপরে আমার এই মেথড, এই অবজেক্টটাকে তৈরি করতে হচ্ছে, তারপরে আমি ফাইনালটাকে কল করতে হচ্ছে। তাহলে প্রোগ্রামারের উপর অনেক প্রেসার হয়ে যাচ্ছে যে ভাই আমার মনে রাখতে হচ্ছে কাকে কাকে কল করতে হবে, আর যদি আমি ভুল করে একটা কল নাও করি আমার এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি আমি সবগুলোই কল করি কোডের ভিতরে কাপলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। আবার সবগুলোই কল করতে গেলে আমার সবগুলো ফিল্ড মুখস্থ করে রাখতে হচ্ছে যে কাকে কাকে আমার আগে ইনিশিয়ালাইজ করতে হবে। সো এই অনেকগুলো সমস্যা আসলো। এই সমস্যাগুলো এখন সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এই যে এমপ্লয়ি ক্লাসটা আমি যখন তৈরি করতেছি তখনই আমার এই কাজগুলো যদি করে ফেলতে পারি যে আচ্ছা এমপ্লয়ি ক্লাস তৈরি করতে হলে তোমার ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে এটা এটা এটা, এই 3টা দিয়েই তোমার এমপ্লয়ি ক্লাসটাকে তৈরি করতে হবে, তখন ইউজার এটা তৈরি করা ছাড়া তো এটাকে কল করতে পারবে না। তৈরি করার সময় আমি তাকে বাধা দিয়ে দিচ্ছি ভাই তোমাকে এই কয়টা ফিল্ড তোমাকে দিয়েই দিতে হবে, আদারওয়াইজ তুমি এটা তৈরি করতে পারবে না। ফলে কি হইলো, একটা লাইনের মধ্যে আমার 2টা কাজ হয়ে গেল। ধরা যাক এভাবে করতে পারতাম যদি আমি 50,000 দিয়ে দিলাম, ঠিক আছে, তারপর 10 দিয়ে দিলাম, তারপর 200 দিয়ে দিলাম, ফলে দেখা গেল আমার কাপলিং পয়েন্ট কমে গেল, আমার এই 3টা লাগতেছে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি এখানে সরাসরি এনফোর্স করে দিই যে একটা ভ্যালু না দিলে এরর দেখাবে, তখন আমার সেকেন্ড প্রবলেমটা সলভ হয়ে গেল যে আমার অ্যাজ এ প্রোগ্রামার আর মাথায় রাখতে হচ্ছে না যে আমি কি ভুল করতেছি কিনা, আমি যদি ভুল করি আমাকে সরাসরি এররটা দিয়ে দিবে যে কোন ভ্যালু আমি দেই নাই। ফলে আমার এই লাইনটা সুন্দরভাবে এক্সিকিউট হবে কোনো ঝামেলা ছাড়া। এই সমস্যাটা সমাধানের জন্য চলে আসে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর, এখন আসি কনস্ট্রাক্টর কি। সমস্যাটা আমরা বুঝলাম যে আমরা যদি ফিল্ডগুলোকে বারবার সেট করতে হয়, কোন ফিল্ডটা আমার মনে রাখতে হয়, সেট করতে হবে, আবার যদি মনে না রাখি তাহলে আসলে আমার উল্টাপাল্টা জিনিস আউটপুট আসার সম্ভাবনা আছে। তো এগুলো সলভ করার জন্য আমার একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমরা যেমন সেটার দিয়ে সেট করছি না, এরকম সেটার দিয়ে সেট না করে আমরা একটা মেথড লিখবো যার পারপোজই হচ্ছে
আমার এই ক্লাসটা থেকে একটা অবজেক্ট তৈরি করে দেয়া, সবগুলো ফিল্ড সেট করে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। কনস্ট্রাক্টর হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, যেই ফাংশনটা কাজ হচ্ছে আমি ওকে যেভাবে ডিফাইন করে দিব, ও সুন্দর করে আমাকে এই মেথডটা তৈরি করে এখানে পাঠিয়ে দিবে। সো আমি লিখি, তারপরে তোমরা বুঝতে পারবা। সো আমি লিখলাম। তো প্রথমে কথা হচ্ছে কনস্ট্রাক্টর কি রিটার্ন করে, কনস্ট্রাক্টরের অ্যাক্সেস মডিফায়ার কি থাকে, পাবলিক, অলওয়েজ পাবলিক, কারণ আমাকে অলওয়েজ অন্য ক্লাস থেকে এই মেথডটাকে অ্যাক্সেস করতে হবে। নামটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা নাম হবে হচ্ছে তোমার এই ক্লাস নেমের নামে। একটা ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে কনস্ট্রাক্টরের কখনো রিটার্ন টাইপ থাকে না, ঠিক আছে। সো কনস্ট্রাক্টরের ভিতরে আমি কি কি ভ্যালু দিয়ে আমি এই ক্লাসটা থেকে অবজেক্ট তৈরি করবো সেটা বলে দিতে হয়। তো আমার ভ্যালুগুলো থাকবে ইন্টিজার, বেস স্যালারি, ইন্টিজার, এক্সট্রা আওয়ার, ইন্টিজার, আওয়ারলি রেট, এগুলো দিয়ে তাকে বানাইতে হবে। সো তারপরে আমি চাইলে এখন আমার কি কাজ, এই বেস স্যালারির মধ্যে এই বেস স্যালারিটাকে ইনপুট দিয়ে দেওয়া। তাই আমি লিখবো দিস ডট বেস স্যালারি মেক স্যালারি, this dot extra hour equal to extra hour, this dot hourly rate equal to hourly rate। এখন দেখো, কোনো কারণে যদি আমি এমপ্লয়ি অবজেক্ট তৈরি করতে যাই, একদম খালি এমপ্লয়ি অবজেক্ট, আমাকে এরর দেখাচ্ছে। এররটা আমি যদি উপরে দিই তাহলে কি বলতেছে যে এক্সপেক্টেড 3 আর্গুমেন্টস বাট ফাউন্ড 0। ও বলতেছে যে ভাই তোমার 3টা আর্গুমেন্ট দরকার আমার, তুমি দিচ্ছ আমাকে 0টা। তো আমি কি করব, এখানে এসে আমি জানি কি কি আর্গুমেন্ট দিতে হয়, আমার জানার প্রয়োজন নেই। আমি যদি এখানে এসে কি কি আর্গুমেন্ট দিতে সেটা যদি দেখতে চাই, তাহলে কন্ট্রোল পি দিলে আমার কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট গুলো এখানে দেখাবে। তুমি জাস্ট এখানে এসে যখন এই এররটা দিবে, কনস্ট্রাক্টরে কন্ট্রোল পি দিবা, তাহলে এখানে তোমাকে দেখাবে যে কি কি যাচ্ছে। বেস স্যালারি চাচ্ছে, এক্সট্রা আওয়ার চাচ্ছে এবং আওয়ারলি রেট চাচ্ছে। তো আমি জানি বেস স্যালারি কত হবে, 50,000। তারপরে এখন চাচ্ছে এক্সট্রা আওয়ার, এক্সট্রা আওয়ার আমি দিলাম 20। তারপর চাচ্ছে আওয়ারলি রেট, আওয়ারলি রেট আমি 200। ফলে আমি কোনোভাবেই এই লাইনটাকে ইয়ে করে কি বলে, এই লাইনে কোনো ভ্যালুকে স্কিপ করে আমি এই ক্লাসের কোনো মেথডকে কল করতে পারবো না। আমাকে অলওয়েজ এইটা তৈরি করতেই হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে এক লাইনের মাধ্যমেই আমি পুরো জিনিসটাকে তৈরি করতে পারছি, আমার কোনো সেটারের প্রয়োজন হচ্ছে না। আমি যদি এখন রান করি, আমি ফুল স্যালারিটা 52,000 মধ্যেই পাবো। 52,000 না 54,000 পাইছি কেন? ও আচ্ছা, এখানে এই তো আসছে। আমার সমস্যাগুলো সমাধান হয়ে গেল। আমি এখন এক লাইনের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারছি, এবং আমার কোনো প্যারামিটার মিস গেলে ও আমাকে বলতেছে প্যারামিটার মিস করছে। কিভাবে করলাম আমি এটা? আমি এমপ্লয়ি ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে এই ক্লাসটা থেকে একটা অবজেক্ট তৈরি করার জন্য আমি ক্লাসের ভিতরে একটা মেথড লিখি, যে মেথডটা একটা স্পেশাল মেথড, যার কোনো রিটার্ন টাইপ নাই, যার অ্যাক্সেস মডিফায়ার অলওয়েজ পাবলিক, এবং যে ফিল্ডগুলো যা যা দরকার এই ক্লাসটাকে ভ্যালিড স্টেটে তৈরি করার জন্য সেই ফিল্ডগুলো এখানে অ্যাসাইন করা যায়। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর বেসিক আইডিয়া। কনস্ট্রাক্টরটাকে আরো ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে এরকম দিস না দিয়ে আমরা চাইলে এখানে গেটার গুলো দিতে, সেটার গুলো দিতে পারি। সেট আওয়ারলি রেট, সেট এক্সট্রা আওয়ার, সেট বেস স্যালারি। আমাদের যদি মনে থাকে সেটার আমরা কেন ইউজ করি, ভ্যালিডেশন পারপোজে। যদি ধরা যাক আওয়ারলি রেটের এখানে কোনো একটা ভ্যালিডেশন থাকতো যে if hourly rate is less than 0, then throw throw new illegal argument exception ulta palta value। ঠিক আছে, ধরা যাক এটা একটা আমার ভ্যালিডেশন। সো ভ্যালিডেশন আমি এখানে অ্যাড করে রাখছি, যার ফলে আমি যদি এখানে এক্সট্রা আওয়ার মাইনাস দেই, এটা কি আওয়ারলি রেট না এক্সট্রা আওয়ার? সেট আওয়ারলি রেট যদি আমি মাইনাস দেই, তাহলে আমাকে একটা এক্সেপশন থ্রো করবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের সেটারের উদ্দেশ্য। সো আমরা যদি ভিতরে কনস্ট্রাক্টরটা তৈরি করার সময় সেটারগুলোকে কল করে দিই, তাহলে আমাদের সেটারের যে ভ্যালিডেশনের মেকানিজমটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমাদের তো এখানে আর সেটারের কোনো প্রয়োজনই হচ্ছে না। আমরা কি করবো তাহলে? দেখো, এমপ্লয়ি ডট যে সেটারগুলো আছে এগুলো কোনো প্রয়োজন হচ্ছে না, এগুলো আননেসেসারি, কারণ এগুলোর কাজ আমরা এখন কনস্ট্রাক্টর দিয়ে করছি। সো আমরা যখন প্রয়োজন হবে আমরা সেটারগুলোকে হাইড করে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা হাইড করে দিতে পারি খুব ইজিলি। আমরা এগুলোকে প্রাইভেট করে দিব, এটাকে প্রাইভেট করে দিলাম। সেটার কি আছে, এটাকে প্রাইভেট করে দিলাম। আরেকটা কই, এটাকেও আমি প্রাইভেট করে দিলাম। আর গেট ফুল স্যালারি এটাকে প্রাইভেট করা যাবে না, কারণ এটা আমরা মেইন থেকে ইউজ করব। আর কিছু আছে প্রাইভেট করা বাকি? না। তাহলে দেখো, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার একটা এমপ্লয়ি ক্লাস আছে। কোনোভাবে এটাকে আমি
বাইপাস করে উল্টাপাল্টা ভ্যালু দিয়ে সেট করতে পারবো না। যদি ইভেন সেট করিও, ইভেন যদি বলে যে 3টা প্যারামিটার দিতে হবে কিন্তু একটা প্যারামিটার আমি উল্টাপাল্টা দিই, সেটারে গিয়ে ওটা ধরা খাবে। এন্ড আমার এমপ্লয়ি ক্লাসটা যখন আমি কল করব গেট ফুল স্যালারি, খুব সিম্পলি ফুল স্যালারিটাকে আমি পাবো, আর কিচ্ছু নাই। ইভেন দো এই ক্লাসের ভিতরে একদম পুরো দুনিয়াদারি উদ্ধার করে ফেলছে, আমার এই দুনিয়াদারি উদ্ধারের কিছু প্রয়োজন নাই। আমি যদি এই ক্লাসটা থেকে এই ক্লাসটাকে যখন ইউজ করতে যাব, তখন দেখবা যে অনেক ক্যাঞ্চি আছে, অনেক কাহিনী আছে, কোনো ভুল করলেও আমাকে নিস্তার নাই, সবকিছুই সুন্দরভাবে ওপির প্রিন্সিপাল ইউজ করে হ্যান্ডেল করা হয়েছে। সো ভাই একটু ইন্টারাপ্ট করব? হ্যাঁ করো, কোশ্চেন থাকলে কোনো অসুবিধা নেই, ইন্টারাপ্ট করে করতে পারো। অ্যাটেন্ডেন্স ফর্মটা দিলে ভালো হতো। 9টা থেকে কুইজ, আর কুইজ 1 ঘন্টা 10 সরি মিনিট। সরি সরি আচ্ছা দিচ্ছি। অ্যাটেন্ডেন্স এটা মনে করে দিতে, আমি ক্লাসের ফ্লোতে ছিলাম তো তাই 10 মিনিট লেট হয়ে গেছে, সরি। অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, চ্যাটের মধ্যে তোমরা ফিল আপ করা শুরু করো। তো আমি যদি আসি কনস্ট্রাক্টরটা একটু রিক্যাপ করি। কনস্ট্রাক্টর কি হয়, বেসিক্যালি বিকজ ইউজার অফ দ্য ক্লাস উই নিড টু রিমেম্বার কল। ওকে, সো ক্লাসের যে ফিল্ডগুলো আছে ওগুলো আমরা সেট করার জন্য আমাকে মনে রাখতে হয় যে ক্লাসের ফিল্ডগুলো কি। কোনো একটা যদি মিস চলে যায় তাহলে ক্লাসটা যে অবজেক্টটা তৈরি করবো আমরা সেটা ইনভ্যালিড স্টেট থেকে শুরু হইতে পারে। সো যার ভাই ফলে নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স দেখাচ্ছে। তাই নাকি, দাঁড়াও, রেসপন্স এখন আর দেখাবে না। ওকে, সো তো সলিউশনটা কি, এই যে সমস্যাগুলো ছিল এটা সলিউশনটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টর ইউজ করব। সো কনস্ট্রাক্টর ইউজ করে আরাম করে কাজগুলো করতে পারবো। কনস্ট্রাক্টর কেমনে ক্রিয়েট করে সেটা সম্পর্কে আমরা কথা বললাম, সেটার দিয়ে কিভাবে করতে হয় এইসব জিনিসপত্র এখানে লেখা আছে। যা যা করলাম সেটা একটা আমরা যে এক্সাম্পল দিলাম সেখান দিয়ে আমরা আইডিয়া করে ফেললাম। তো কনস্ট্রাক্টর রিলেটেড এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি ডিফল্ট কনস্ট্রাক্টরে মুভ করব। তোমরা কি আদৌ আমার কথা কিছু বুঝতে পারতেছো নাকি আমি হিব্রু ভাষায় কথা বলতেছি সেটারও একটু ফিডব্যাক দিও। যেহেতু তোমরা 36 জন এখানে আসো, 36 জনের যদি আমি আওয়ার কম্পেয়ার করি, ক্যালকুলেটরে আসি, ক্যালকুলেটরে যদি আসি, এটা কি আসছে, ক্যালকুলেটরে যদি আমি আসি 36 মাল্টিপ্লাইড বাই কত, 2 ঘন্টা, 72 ঘন্টা। তো তোমরা এখানে 72 ঘন্টা, পুরো ক্লাসটার অ্যাকচুয়ালি ওয়ার্থ হচ্ছে 72 ঘন্টা। সো 72 ঘন্টা এখানে ইনভেস্ট হচ্ছে। আই হোপ তোমরা এখান থেকে কিছু পাচ্ছ, আমার ওই ফিডব্যাকটা দরকার যে তোমরা পাচ্ছ, আদারওয়াইজ আমি ধরে নিব যে কিছু হচ্ছে না। সো এতে আমার আগ্রহ হারা যাবে। সো গিভ মি সাম ফিডব্যাকস অর কোশ্চেন, যে বুঝছো বুঝো নাই এই বিষয়ে কোনো একটা ফিডব্যাক দাও। ভাই বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। ঠিকমতো বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো কনস্ট্রাক্টরে যদি ঠিকমতো বুঝো আর যদি কোনো কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা আগাই। সো কনস্ট্রাক্টর একটু একটু জিনিসপত্র একটু দেখাই, সেটা হচ্ছে যখন কনস্ট্রাক্টর ছিল না তখন কেমন দেখতে ছিল। ধরো যে এটা নাই, তো এগুলো নাই। দেখো তোমাদের এমপ্লয়ি ক্লাসটা এরকম ছিল, এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টরের মতোই দেখা যাচ্ছে, কারণ কনস্ট্রাক্টর কি, এটা ফাংশন, আর ফাংশন চেনার উপায় কি, নামটা থাকবে, নামের শেষে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এই জিনিসটা খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে ওইটাই আসলে একটা ফাংশন। সো নাম আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা ফাংশন। বেসিক্যালি এটাও একটা কনস্ট্রাক্টর, একে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। যখন তুমি এখানে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করো না, ইউজার যখন এখানে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে না, জাভা কি করে, জাভা কম্পাইলার অটোমেটিক্যালি এখানে একটা কনস্ট্রাক্টর বসায় নেয়, সেটাকে বলা এমটি কনস্ট্রাক্টর। তো এমটি কনস্ট্রাক্টর তুমি যখন এই লাইনটা এক্সিকিউট করো তখন কি হয়, তোমার মেমোরিতে এই অবজেক্টটা তৈরি হয়ে যায় উইথ ডিফল্ট স্টেট। ডিফল্ট স্টেট মানে কি, তখন বেস স্যালারি 0, ইন্টিজার টাইপগুলোকে 0 বসায় দেয়, আর যদি এখানে কোনো রেফারেন্স টাইপ থাকে ওগুলোতে নাল বসায় দেয়। যদি এক্সাম্পল দেখতে তাহলে আমি যদি অ্যাস আউট করি, অ্যাস আউট করে আমি যদি এমপ্লয়ির এখান থেকে তার অ্যাক্সেস পাচ্ছি না, সো আমি গেটারটাকে একটু ওপেন করে দিই, গেট বেস স্যালারি এটাকে একটু ওপেন করে দিই, পাবলিক করে দিই, তাহলে আমি এখান থেকে অ্যাক্সেস পাবো গেট বেস স্যালারি। তো যেহেতু আমি বলছি এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, আমি এখানে কোনো কনস্ট্রাক্টর দেই নাই, তাই জাভা নিজেই একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছে, এবং যখন ও কনস্ট্রাক্টর দিয়ে এই অবজেক্টটা তৈরি করে তখন সেটা খালি তৈরি করে, অর্থাৎ সবগুলো ভ্যালু 0 বসায় দেয়। দেখো আমি কিচ্ছু করি নাই, এই বেস স্যালারির মধ্যে আমি কিচ্ছু করি নাই। এই বেস স্যালারির ভ্যালুটা কোথা থেকে আসতেছে,
এই বেস স্যালারি, এই বেস স্যালারি কোনটা, এটা, তাহলে ভ্যালু কত আসছে 0। আমি কিন্তু সেট করি নাই, জাস্ট এই লাইনটার মাধ্যমে ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে বেস স্যালারি 0 বসে গেছে। সো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আইডিয়াটা। আমি যদি সামারাইজ করি, জাভাতে কোনো কনস্ট্রাক্টর আমি যদি না লিখি তাহলে নিজেই একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে যায়, সেটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। এবং ডিফল্ট কনস্ট্রাক্টরে যখন ভ্যালুগুলো সেট হয়, ডিফল্ট ভ্যালুগুলো সেট হয়। ডিফল্ট ভ্যালুগুলো কিভাবে সেট হয় সেটার একটা কথা বলা আছে, সেটার ওয়েটা হচ্ছে যদি নাম্বার থাকে অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, এইসব শর্ট এইসব থাকে 0 বসে, বুলিয়ান যদি কোনো ভ্যালু থাকে 0 বসায় দেয়, আর রেফারেন্স টাইপ থাকলে নাল বসায় দেয়। সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর আর ডিফল্ট কনস্ট্রাক্টর আইডিয়া। ওকে, সো এখন যদি বুঝে থাকো আমি কিছুক্ষণ কোশ্চেন করি, কনস্ট্রাক্টর কি জিনিস কেউ আমাকে একটু বলো তো। এতক্ষণ যে বকবক করলাম একটু সুন্দর করে ডেসক্রাইব করা যায় ভাই, কনস্ট্রাক্টর এই যে কনস্ট্রাক্টর এটা, আদারওয়াইজ আমি নাম ধরে ধরে বলা শুরু করবো। ভাই কনস্ট্রাক্টর হচ্ছে একটা আচ্ছা, স্পেশাল একদম মেথড। নাম ধরে বলো। লামিয়া বিনতি প্রজ্ঞা বলতে যাচ্ছিলা, বলো। হ্যাঁ, কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল মেথড যেটা ক্লাসের নেমে সেম নেম অ্যাজ ক্লাস। কি কেন দরকার এটা? এটার মধ্যে হচ্ছে আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করছি, যে ক্লাসের নেমে কনস্ট্রাক্টরটা করছি, আর ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে ওইটার মতোই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটারটা থাকতে হবে। হ্যাঁ, থাকলে লাভটা কি? লাইক why do we need তাহলে সেট মেথড আর গেট মেথডকে আলাদা করে আমাদের লিখতে হবে না। হ্যাঁ, আলাদা করে কল করতে হবে না। আর বাট মেইন প্রবলেম কোনটা সলভ করতেছে, যে ইউজারের মনে রাখতে হচ্ছে না কোন প্যারামিটার দিতে হচ্ছে। ইউজার যদি উল্টাপাল্টা প্যারামিটার দেয় তাহলেও আমি তাকে ওয়ার্নিং দিতে পারবো, বা কম্পাইলারই তাকে এরর দিবে যে ভাই তুমি কনস্ট্রাক্টরের রুলগুলো ফলো করতেছো না। ডিফল্ট কনস্ট্রাক্টর কি, একজন নাম বলে একটু অ্যানসার দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হৃদয়। হৃদয় বলো, ডিফল্ট কনস্ট্রাক্টর কি? ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে ভাইয়া সিম্পলি আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তখন হচ্ছে যে আমরা যখন কোনো প্যারামিটার না দিই সেটার সাথে, তখন সেটা হয়ে যায় ডিফল্ট কনস্ট্রাক্টর। সেটা বাই ডিফল্ট সবকিছুর সাথে 0 কাউন্ট করে নেয়। আর যখন আমরা প্যারামিটার দিই তখন সেটাকে আমরা বলি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। মেবি ঠিক আছে, কাছাকাছি উত্তর দিচ্ছ। ডিফল্ট কনস্ট্রাক্টর যখন আমরা কোনো ইউজার, আমি যখন এখানে কনস্ট্রাক্টর লিখছি তখন কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে না, তখন আমার এই কনস্ট্রাক্টরটা ইউজ করতে হবে। কিন্তু আমি যদি এটা না লিখি তাহলে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়ে যাবে। আচ্ছা, সো হোয়াই ডু ইউ নিড কনস্ট্রাক্টর বললাম। নরমাল ফাংশন আর কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি, কি একজন বলো তো। ভাইয়া আমি হৃদয় বলছি, আমি অ্যান্সার দিব। হ্যাঁ বলো। আমরা ভাইয়া সিম্পলি ফাংশন এবং কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার আমাদের এখানে রিটার্ন টাইপ দেওয়া লাগে না। তারপর হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার যেটা আছে ওটাও আমাদের দেওয়া লাগে না। ওখানে জাস্ট আমরা ক্লাসের যে নামটা আছে ওইটা মডিফায়ার লাগে। ও অ্যাক্সেস, সরি ভাই, অ্যাক্সেস মডিফায়ার লাগে। শুধু ভাই হচ্ছে ক্লাসের নামটা দিয়ে আমরা ওটাকে ডিফাইন করে দিতে পারি। মানে বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখো, তোমাদের রেকর্ডিং তো পাবাই, সো ওইখান থেকে একটু আরেকটু ঝালাই করে নাও বিষয়গুলো, এই টুকটাক জিনিসগুলো মিস না যায়। কনস্ট্রাক্টর মানে কোনো কিছু রিটার্ন করে না, আর করে ফাংশন রিটার্ন করে। কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি রিটার্ন করে, রিটার্ন টাইপ দিতে হয় না, ঠিক আছে। কনস্ট্রাক্টর রিটার্ন টাইপটা দিতে হয় না, কিন্তু রিটার্ন করে। বেসিক্যালি কনস্ট্রাক্টর কাজই হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে রিটার্ন করা, ঠিক আছে। ও জানেই যে এই ক্লাসের নামে যেহেতু তুমি নামটা দিছো, আর যদি কোনো রিটার্ন টাইপ দেওয়া নাই, ও জানেই যে ওকে কি রিটার্ন করতে হবে, জানে ওরে এই এমপ্লয়ি টাইপের কিছু একটা রিটার্ন করতে হবে, যার ফলে আমাদের আসলে রিটার্ন টাইপটা বলতে হয় না, কিন্তু ও রিটার্ন করে, ঠিক আছে। এটা একটা খুবই ছোট্ট একটা ইন্টারভিউ কোশ্চেন ধরে ফেলতে পারে, তো তোমাদের আরো স্টাডি করতে হবে। ওকে, ব্রেক। তোমরা একটু, আমি কত 5 মিনিটের একটু ব্রেক দিচ্ছি। 5 মিনিটের ব্রেকের মধ্যে তোমরা একটু ঘুরা ঘেরা খাওয়া দাওয়া আসো, আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আমি আবার ক্লাস শুরু করবো। আর তোমাদের মাথায় যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর আমার মনে হচ্ছে আমার তোমাদের আরো কোশ্চেন করা উচিত, যত বেশি কোশ্চেন করবো তত তোমাদের কাছ থেকে আমার আইডিয়া নেওয়া হচ্ছে যে তোমরা আসলে ক্লিয়ার হচ্ছ কিনা বিষয়গুলো। সো আমি একটু পরে কোশ্চেন করবো, সো একটু দেখো যা যা বললাম ওইটা নিয়ে একটু ভাই মাথায় বেশিরভাগ ঘাটাও। পোলাপানের ফাইনাল তো সামনে, টেনশনে আপনার ক্লাসের অর্ধেক মানে বুঝে না এমন অবস্থা। বুঝতে পারছি।
ফাইনাল সামনে, বাট যখন এই যতক্ষণ তুমি ইউনিটের 2 ঘন্টা বলো। পেন্ডিং কাজের লিস্ট আপনারা দিলে ভাই আপনারও মাথা ব্যথা ব্যথা হবে। ফাইনালটা ম্যাটার না, আচ্ছা ইটস ওকে, বুঝতে পারছি তোমার কনসার্ন। বাট তোমরা এখন দেখো কোনো টিচার আছে ভাই এখন ওনাদের কুইজই নেওয়া হয় নাই, আবার কারো প্রেজেন্টেশন দিছে আজকে বা কেউ হয়তো দিবে পরশুদিন, মানে এরকম অবস্থায় আছে, মানে এতটা প্রেসার আসলে নেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতে পারছি। ম্যাক্সিমাম দেখা গেছে 3 সাবজেক্টেরই সবকিছু বাকি, 2-1টা সাবজেক্টের একটু কমপ্লিট হয়েছে, বাট 2-3টা সাবজেক্টের এখন পুরাই বাকি, কিছুই করা হয় নাই। ক্লাস রেকর্ডিং হচ্ছে না, নাইলে অনেক কিছুই বলতাম, বুঝছেন, মনের দুঃখ। আচ্ছা থাক, আমাদের এত কিছু, এটা স্বাভাবিক। এটা ভার্সিটিতে তোমরা বসে বসে যখন প্রেসারে স্ট্রেসে থাকবে তখন এইসব নিয়ে একটু কষ্ট থাকবে। আমরা ওইসব নিয়ে চিল্লাচিল্লি বহুত করছি, সো পার্ট অফ লাইফ, কিছু না feel ভাইয়া করার। একটা কথা ছিল। আচ্ছা আমি রেকর্ডিংটা এটা 2 পার্টে দিব, সো আমি ব্রেকের সময় রেকর্ডিংটা অফ রাখতেছি, ঠিক আছে? ভাইয়া নেক্সট